আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসের টপিক বাংলাদেশের অর্থনীতি, দ্যাট ইজ দি ইকোনমি অফ বাংলাদেশ। ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক। যারা যারা আজকের ক্লাসটি করবেন ডেফিনেটলি উপকৃত হবেন। আজকের ক্লাসটি 43তম বিসিএস প্রিলির জন্য বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হবে। আমি রিকোয়েস্ট করব ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি করবেন, তাহলে আপনারা 43তম বিসিএস প্রিলিতে আজকের এই ক্লাস থেকে একাধিক প্রশ্ন কমন পাবেন। আজকের ক্লাসের টপিক বাংলাদেশের অর্থনীতি, ইকোনমি অফ বাংলাদেশ। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি দিনকে দিন বড় হচ্ছে। অ্যাকচুয়ালি বিভিন্ন বইতে অনেক তথ্য আছে, আপনাদের কাছে অনেক রাইটারের বই আছে, আপনারা জানেন। তবে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে বাংলাদেশের অর্থনীতি যে বড় হচ্ছে। আপনারা জানেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর প্রথম যে বাজেট, সে বাজেটটি ঘোষণা করেছিলেন, সেই বাজেটটি যার মাধ্যমে আমরা পেয়েছিলাম জনাব তাজউদ্দিন আহমেদ, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট, এর আকার ছিল 786 কোটি টাকা। সেখানে 2020-21 যে বাজেট এর আকার 5,68,000 কোটি টাকা। দ্যাট ইজ বাংলাদেশের অর্থনীতি দিন দিন বড় হচ্ছে। সুতরাং এ কারণেই আপনাদেরকে আসসালামু আলাইকুম হচ্ছে। সুতরাং এ কারণেই আপনাদেরকে বাংলাদেশের বাজেট সম্পর্কে, শুধু তাই না, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে হবে। আজকের ক্লাসের টপিক বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশে একটি কেন্দ্রীয় ব্যাংক আছে। বিশ্বের অনেক অনেক দেশের মতো বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক আছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টার ঢাকার মতিঝিলে। দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংকের হেড অফিস ঢাকার মতিঝিল। আমি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলাম প্রায় 1.5 বছর। পরবর্তীতে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করেছি। বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো শাখা আছে। ঢাকাতেই 2টি শাখা, মতিঝিলে একটি শাখা রয়েছে, ব্রাঞ্চ মতিঝিল ব্রাঞ্চ। বাংলাদেশ ব্যাংকের সদরঘাট ব্রাঞ্চ আছে, দ্যাট ইজ ঢাকাতেই 2টি। আর ঢাকার বাইরে আছে আরো 8টি। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মোট শাখা 10টি। বিভাগীয় শহরগুলোতে রয়েছে, দ্যাট ইজ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং বগুড়াতে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মোট শাখা হচ্ছে 10টি। বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টার ঢাকার মতিঝিলে। আপনারা যে 24 তলা বিল্ডিং, দ্যাট ইজ একটা উঁচু বিল্ডিং, মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের ভবন, আপনারা অনেকেই দেখেছেন। বাংলাদেশ ব্যাংকের কাজ হলো দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। মুদ্রাস্ফীতি ইংরেজি আপনাদেরকে জানতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। আজকের ক্লাসের টপিক বাংলাদেশের অর্থনীতি। সুতরাং অর্থনীতির মধ্যে
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, দ্যাট ইজ কেন্দ্রীয় ব্যাংক। আপনারা জানেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজকের পুরো ক্লাস জুড়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে পারবেন, এবং আজকের ক্লাসের অনেক অনেক টপিক আপনি ভাইভাতেও কমন পাবেন। যে ভবিষ্যতে আপনি যদি সরকারি চাকরিতে জয়েন করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ভাইভা দিতে হবে। উইদাউট ভাইভা ছাড়া তো আর আপনি সরকারি চাকরিতে যোগদান করতে পারবেন না, দ্যাট ইজ সুপারিশপ্রাপ্ত হবেন না পিএসসি থেকে। সুতরাং ভাইভাতে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে। তো সুতরাং যারা বুদ্ধিমান তারা এই প্রিলির জন্যই ভালো করে পড়ে, যাতে করে এই পড়া কাজে লাগে, রিটেনে কাজে লাগে হচ্ছে ভাইভাতে। রিটেনে এমন কোশ্চেন করতে পারে রিটেনে যে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে লিখুন, নম্বর 10 থাকতে পারে, 15 থাকতে পারে, 20 থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে তো জানতে হবে যে বাংলাদেশের অর্থনীতি বলতে এখানে কি কি বিষয়কে বোঝাচ্ছে। আজকে আমরা সেগুলা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির মধ্যে অবশ্যই বাজেট থাকবে। এই যে আর কয়েক দিন পর, বা বলতে পারি মাস, দ্যাট ইজ এখন এপ্রিল মাস চলতেছে, এপ্রিল, মে, জুন। আপনারা জানেন জুন মাসের শেষে নতুন বাজেট আসবে। নতুন যে বাজেট সেটি হবে 20-21 অর্থ বছর। আপনারা জানেন অর্থ বছর শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত। তার মানে একটা সরকার দেশ চালাবে, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা জনস্বার্থে খরচ করবে, জনগণের ট্যাক্সের টাকা জনস্বার্থে খরচ করবে। এই যে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে কেন? জনস্বার্থে, যে জনগণ যাতে উপকৃত হয় এই পদ্মা সেতু মাধ্যমে। এবং আপনারা জানেন পদ্মা সেতু যখন চালু হয়ে যাবে তখন দেশের জিডিপি বাড়বে। আপনারা যারা খুলনা এবং বরিশাল বিভাগের অন্তর্গত, দ্যাট ইজ আপনাদের স্থায়ী ঠিকানা, দ্যাট ইজ গ্রামের বাড়ি খুলনা এবং বরিশাল বিভাগের অন্তর্গত কোন একটা জেলাতে, আপনারা পদ্মা সেতু হলে ঢাকা থেকে আপনার জেলাতে যাতায়াত অনেক ইজি হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি। ওকে, গফুর নামে একজনে উনি সালাম দিয়েছেন, উনি বলেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ। উনি একটা কোশ্চেন করেছেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য কোন বইটা ভালো হবে। ধন্যবাদ গফুর আপনার এই প্রশ্নের জন্য। বাংলাদেশ বিষয়বলির জন্য আমি আপনাদেরকে 2টি বই সাজেস্ট করব। আপনারা এই 2টি বই সংগ্রহ করবেন, আর কেউ যদি পারেন 3টি বই সংগ্রহ করতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে বেশি বই হলে কি সুবিধা? বেশি বই হলে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন অনেকগুলো নমুনা এমসিকিউ থাকে, সেই এমসিকিউ গুলো আপনারা সলভ করতে পারবেন। যারা 43তম বিসিএস প্রিলি দেবেন, 43তম বিসিএস টার্গেট রেখে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বাংলাদেশ বিষয়গুলির জন্য 3টি বই জোগাড় করতে পারেন, 3টি বই কিনতে পারেন। 3টি বই সব মিলে হয়তো 400-500 টাকা লাগবে। এর মধ্যে সবচেয়ে ভালো বই হচ্ছে MP3। আপনারা জানেন জর্জের MP3 সবচেয়ে ভালো বাংলাদেশ অ্যাফেয়ার্স, দ্যাট ইজ বাংলাদেশ বিষয়গুলির জন্য জর্জের MP3। আর জর্জের MP3 পড়া হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা জয়কলি পাবলিকেশনের যে বই আছে জ্ঞানকোষ বাংলাদেশ বিষয়বলি সেটি, আর আরেকটি বই অগ্রদূত বাংলাদেশ বিষয়বলি, এই 3টি বই। আমি আবার বলছি, অনেকে হয়তো বলবেন এত বই। জি, এত বইয়ের কারণটি হচ্ছে আপনার 43তম বিসিএস প্রিলির আগে আপনার হয়তো একটি বই পুরোটা রিডিং পড়া শেষ হয়ে যাবে। রিডিং পড়া শেষে আপনি অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক যে এমসিকিউ গুলো আছে সেখানে উত্তরে লেখা আছে, আপনি সেখান থেকে দাগাবেন, সেখান থেকে উত্তর দেখে দেখে আপনি ওই বইতেই দাগাবেন। এভাবে করে করে আপনি প্র্যাকটিস করবেন। আমাদের সাথে যুক্ত আছে নাজমুল হাসান জনি, আছে মেঘনাজ কবির, সুমাইয়া রহমান আছেন।
ওকে, আমরা আমাদের আজকের ক্লাসের মেইন টপিকে চলে যাই। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। আই গ্যারান্টি ক্লাসেই পড়া হয়ে যাবে। বাংলাদেশ অর্থনীতির সংশ্লিষ্ট বিষয়গুলো ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। খাতা কলম নিয়ে বসেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে নেবেন। আমি ইচ্ছা করে আপনাদের পিডিএফ থেকে পড়াচ্ছি, কারণ এই পিডিএফটা আপনাদেরকে দেয়া হয়েছে। পিডিএফ থেকে পড়লে আপনার এই পিডিএফটা একবার পড়া থাকলে পরে পরীক্ষার আগে আপনি রিভিশন দিতে পারবেন। বাংলাদেশ অর্থনীতি আজকের আমাদের টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। শুরুতে উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা অনেকেই কিন্তু বাংলাদেশ বিষয়গুলি পড়ি এবং এমসিকিউ মুখস্থ করি, কিন্তু আসলে বিষয়গুলো ফিল করি না, যার কারণে আমাদের অনেকদিন মনে থাকে না। বাংলাদেশ বিষয় বলি যে অর্থনীতি, বাংলাদেশ অর্থনীতি নিয়ে আজকে আমরা পড়ব। যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেগুলো আপনারা লিখে নেবেন। খাতা কলম নিয়ে বসলে বেশি ভালো হয়। বাংলাদেশের অর্থনীতি আমরা শুরুতে আলোচনা করব পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সরকার দেশ চালানোর জন্য একটা প্ল্যান দরকার এবং সেই প্ল্যানটা করা হয় 5 বছরের জন্য। সেই প্ল্যান করা হয় 5 বছরের জন্য এবং এই 5 বছরের যে পরিকল্পনা, যে সরকারের একটা টার্গেট থাকে, সরকার সেই টার্গেট বাস্তবায়ন করতে চায়। এই জন্য সরকারের একটা পরিকল্পনা, যাকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে বর্তমান অবধি পঞ্চবার্ষিকী পরিকল্পনা একাধিক হয়েছে এবং আপনারা জানেন বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি চলছে তা হচ্ছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই তথ্যটি লিখে নেন, বর্তমানে চলছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং এই পরিকল্পনায় কি কি তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা পড়বেন। বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত শীর্ষ সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন, ইংলিশে বলে প্ল্যানিং কমিশন। আপনারা যারা বিসিএস ক্যাডার হবেন, বিশেষ করে যারা পররাষ্ট্র ক্যাডার দিয়েছেন চয়েসে, প্রশাসন ক্যাডার দিয়েছেন, পুলিশ ক্যাডার দিয়েছেন এবং অন্যান্য ক্যাডার আপনারা আপনাদের চয়েসে দিয়েছেন, বিশেষ করে যারা আপনারা প্রশাসন ক্যাডারে যাবেন তাদের ভবিষ্যতে পরিকল্পনা কমিশনে, প্ল্যানিং কমিশনে পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আবার বলছি, প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত শীর্ষ সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন। আবার বলছি, বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন। এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। আপনারা জানেন বাংলাদেশ অনেকগুলো মন্ত্রণালয় আছে। এই মন্ত্রণালয়গুলোর কাজ ভাগ ভাগ করে দেয়া আছে। মহামান্য রাষ্ট্রপতি রুলস অফ বিজনেসের মাধ্যমে এই মন্ত্রণালয়গুলোকে কাজ ভাগ করে দিয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়, দ্যাট ইজ প্ল্যানিং মিনিস্ট্রি, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন হচ্ছে বাংলাদেশ পরিকল্পনা কমিশন। বাংলাদেশ পরিকল্পনা কমিশন বাংলাদেশে পরিকল্পনা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত শীর্ষ সরকারি প্রতিষ্ঠান। পরীক্ষা আসতে পারে। উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে দেশে 4 ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো কাজ করে থাকে। সেগুলো হচ্ছে পরিকল্পনা কমিশন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, আরেকটি হচ্ছে মন্ত্রণালয় / বিভাগের পরিকল্পনা উইং। খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন।
উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে দেশে 4 ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো কাজ করে। এগুলো হচ্ছে প্ল্যানিং কমিশন, জাতীয় অর্থনৈতিক পরিষদ, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, মন্ত্রণালয় বিভাগের পরিকল্পনা উইং। এই যে দেখেন, আপনারা জানেন বর্তমানে মেট্রো রেলের কাজ চলছে, MRT-6, এবং আপনারা জানেন মেট্রো রেল আরো হবে, এবং 2030 সালের মধ্যে সরকারের কিন্তু পরিকল্পনা আছে। এই যে পরিকল্পনাগুলো, এগুলো কিন্তু এই পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমেই এগুলো ফাইনাল হয়েছে। আর 2030 সালের মধ্যে সবগুলো মেট্রো রেল যখন হবে, তখন কিন্তু আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা অনেক উপকৃত হব। আপনারা মুখস্থ রাখবেন, জাতীয় অর্থনৈতিক পরিষদ, NEC। আমি আবার বলছি, জাতীয় অর্থনৈতিক পরিষদ হচ্ছে NEC, দ্যাট ইজ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আমি আবার বলছি, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, এটার ইংরেজি হচ্ছে একনেক। আপনারা জানেন একনেকের প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। বর্তমানে একনেকের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সোমবারে উনি বাংলাদেশ সচিবালয়ে আসে। বাংলাদেশ সচিবালয় হচ্ছে ঢাকার গুলিস্তান, দ্যাট ইজ 0 পয়েন্টের ওখানে। আর যদি একনেকের কোনো বৈঠক হয়, সেক্ষেত্রে সে একনেকের বৈঠকটি হয় শেরেবাংলা নগর। আপনারা হয়তো জানেন যে শেরেবাংলা নগরে আগে সেখানে বাণিজ্য মেলা হতো, তার ঠিক রাস্তার উল্টা পাশেই প্ল্যানিং কমিশন, সেখানে একনেকের মিটিং হয়। বড় বড় প্রকল্পগুলার যে টাকার অনুমোদন দেয়া হয় একনেক থেকে, বড় বড় টাকা, বিশেষ করে 1000 কোটি টাকা, এগুলার অনুমোদন দেয়া হয় একনেক থেকে। কারণ আমি আগেই বলছি, এই যে সরকারের যে আয়, এগুলো কিন্তু পাবলিক মানি, আমার আপনার দেশের সাধারণ মানুষ, কৃষক, আমাদের সবার ট্যাক্সের টাকা। সুতরাং এই টাকা যাতে ঠিকভাবে ইউটিলাইজেশন হয়, এ কারণেই পরিকল্পনা কমিশন দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা করে। ওকে, এবার আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেব। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2016 থেকে 2020। আমি আবার বলছি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2016 থেকে 2020। আর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2021 থেকে 2025। এই তথ্যটা লিখে রাখেন, পরীক্ষা কমন আসতে পারে। আপনারা যারা BCS পরীক্ষা 43, তারপরে 44, 45 এগুলো দেবেন, যেহেতু অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2021 শুরু হয়েছে, শেষ হবে 2025-এ, অর্থাৎ 2025 পর্যন্ত আপনি যতগুলো BCS পরীক্ষা দেবেন, সবগুলো BCS পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আমি আবার বলছি যে সরকার একটা টার্গেট নিয়ে দেশ চালায়, এবং সেই টার্গেটটাই হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 বছরের জন্য একটা পরিকল্পনা। তো স্বাধীনতার পরে এ পর্যন্ত আমরা বলতে পারি 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছে সরকার। 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2016 থেকে 2020 পর্যন্ত, আর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2021 থেকে 2025 পর্যন্ত। আমি চেষ্টা করি এই বিষয়গুলোকে খুব সহজে আপনাদেরকে এক্সপ্লেইন করার জন্য। এই বিষয়গুলোকে খুব সহজে আপনাদেরকে এক্সপ্লেইন করার আমি চেষ্টা করছি, যাতে করে আপনারা খুব সহজে এই জিনিসগুলো বুঝতে পারেন আর বুঝে পড়বেন, তাহলে মনে থাকবে। আপনি যদি বুঝে না পড়েন, তাহলে কিন্তু এগুলো ভুলে যাবেন। বাংলাদেশে এ পর্যন্ত মোট 10টি উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়েছে, এর মধ্যে 7টি পঞ্চবার্ষিকী, এখন বর্তমানে আরেকটি হয়েছে, দ্যাট ইজ 8টি হবে, আর একটি দ্বিবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা ছিল। 2টি দারিদ্র বিমোচন কৌশলপত্র PRSP ছিল। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয় হচ্ছে উৎপাদন, দ্যাট ইজ বাংলাদেশের যে আয়, সে আয়ের পরিমাপের ক্ষেত্রে কোন পদ্ধতি, সেটি হচ্ছে উৎপাদন, যে বাংলাদেশে কি পরিমাণ পণ্য উৎপাদন হয়। আমি আবার বলছি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে এ পর্যন্ত।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2021 থেকে 2025, আর একটি দ্বিবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা হয়েছিল, আর দুইটি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, দ্যাট ইজ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। PRSP এর পূর্ণ নাম বলছি, আপনারা লিখে নিন, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। আপনাদের যার যে প্রশ্ন, আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করছেন, তো আপনাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জিনিস যদি একাধিকবার আমার কাছ থেকে ব্যাখ্যা চান, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানান, আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দেব। আমার টার্গেট আজকের এই ক্লাসে যাই আলোচনা করব সবকিছু যাতে আপনার মনে থাকে এবং আপনি যাতে এগুলো ফিল করতে পারেন। ওকে ওকে যে বিষয়গুলো বলছিলাম, যে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সাধারণত পদ্ধতি ব্যবহার করা হয় উৎপাদন, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। যে বাংলাদেশে এক বছরে কি পরিমাণ উৎপাদন হয়, বাংলাদেশ সরকারের আয়, বাংলাদেশ সরকারের ব্যয়। আপনারা জানেন যে বাজেট, 3 ধরনের বাজেট আছে। কিছু বাজেট আছে হচ্ছে যে আয়ের থেকে ব্যয় বেশি, কিছু বাজেটে ব্যয়ের থেকে আয় বেশি। আবার ব্যালেন্স বাজেট, যে আয় ব্যয় সমান, সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স বাজেট। এবার আয় পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে দেশের উৎপাদনে ব্যবহৃত সম্পদ উপাদানগুলো যোগ করে জাতীয় আয় নির্ধারণ করা হয়। উৎপাদন কার্যে অংশগ্রহণকারী লোকদের আয়, করের হিসাব, সরকারি রিপোর্ট ইত্যাদি থেকে জানা যায়। উৎপাদনের উপাদানসমূহের আয় বলতে শ্রমিকের মজুরি, জমির খাজনা, মূলধনের সুদ, সংগঠনের মুনাফাকে বোঝানো হয়। এবার সরকারের আয়ের যে উৎস, এই যে সরকারের যে ইনকাম, যে আপনারা হয়তো জানেন যে জাতীয় বাজেটে বলা হয় যে সরকারের ইনকাম কত। এই যে 2 মাস পরে যে বাজেট আসতেছে, 2021-22 যে বাজেট, সেই বাজেটে দেখবেন সরকারের আয়ের কথা বলা হবে এবং আয়ের উৎস বলা হবে। বিভিন্ন ধরনের শুল্ক সরকারের আয়, আয়কর, দ্যাট ইজ ইনকাম ট্যাক্স। যেমন আমি নিজেও ইনকাম ট্যাক্স দেই, আমাকে দিতে হয়, কারণ ইনকাম ট্যাক্সের আওতায় আমি পড়েছি। মূল্য সংযোজন কর, যাকে ইংলিশে বলা হয় ভ্যাট। বিভিন্ন ধরনের কর, সুদ, ভূমি রাজস্ব, রাষ্ট্রায়ত্ত শিল্প, ব্যাংক ও বীমা থেকে আয়, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের। আয়কর একটি প্রত্যক্ষ কর। এই যে ইম্পর্টেন্ট তথ্য, পরীক্ষা আসে, নিচের কোনটি প্রত্যক্ষ কর, দ্যাট ইজ ডিরেক্ট ট্যাক্স, সেটি হচ্ছে আয়কর। আয়কর সরকারের রাজস্ব আদায়ের করসমূহের মধ্যে সবচেয়ে বেশি কর আদায় হয় হচ্ছে মূল্য সংযোজন কর বা হচ্ছে ভ্যাট। এটি হলো পরোক্ষ কর। মনে রাখবেন, ইনকাম ট্যাক্স হচ্ছে প্রত্যক্ষ ডিরেক্ট, আর ইনডিরেক্ট হচ্ছে গিয়ে ভ্যাট। খেয়াল করেন, ইনকাম ট্যাক্স কিন্তু সবাইকে দিতে হয় না। যেমন আপনারা জানেন, ইনকাম ট্যাক্সের একটা নির্দিষ্ট অর্থের পরিমাণ আছে, তার চেয়ে বেশি যদি আয় হয় একটা বছরে, তাহলে ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু ভ্যাট কিন্তু সবার জন্য। মনে করেন একজন ভিক্ষুক, উনি ভিক্ষা করেন, ভিক্ষা করে উনার যখন ক্ষুধা লাগে, তখন উনি হয়তো দোকান থেকে কিছু একটা কেনেন খাবার খাওয়ার জন্য। এখন যে বিষয়টা কিনলেন, মনে করেন একটা কেক কিনলেন, সেই কেক যে প্রোডাকশন করে যে কোম্পানি, সেখানেই কিন্তু এইটার যে একটা ভ্যাট সরকারকে কিন্তু দেয়া হয়। তো সুতরাং ভ্যাট কিন্তু সবার উপরে, দেশের 17 কোটি মানুষ সবাইকে কিন্তু ভ্যাট দিতে হয়। ভ্যাট বলতে মূল্য সংযোজন কর, ভ্যাট ইংরেজি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দ্যাট ইজ মূল্য সংযোজন কর। বাংলাদেশের এই ভ্যাট মূল্য সংযোজন কর চালু হয়েছে 1991 সালের 1 জুলাই। আপনাদেরকে বলেছি, বাংলাদেশের অর্থ বছর হিসাব করা হয় জুলাই থেকে জুন পর্যন্ত, দ্যাট ইজ একটি বছরের 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত। 1991 সালের 1 জুলাই বাংলাদেশে মূল্য সংযোজন কর, দ্যাট ইজ ভ্যাট চালু হয়। বাংলাদেশে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে। দ্যাট ইজ আপনার যদি 25 বিঘা সম্পত্তি থাকে বা তার চেয়ে কম থাকে, তাহলে খাজনা দেওয়া লাগবে না, কিন্তু যার সম্পত্তি 25 বিঘার বেশি, তাকে খাজনা দিতে হবে। TIN হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, দ্যাট ইজ এটার পুরো নামটা হবে ট্যাক্স পেয়ারার আইডেন্টিফিকেশন নাম্বার। কর আদায়ের দায়িত্ব হচ্ছে রাজস্ব বোর্ডে। আপনারা যারা BCS ট্যাক্সেশন চয়েস দিয়েছেন, দ্যাট ইজ BCS কর, তাদের ভবিষ্যতে যে পোস্টিং হবে
সেটি হচ্ছে রাজস্ব বোর্ডের আন্ডারে। দ্যাট ইজ কর আদায়ের দায়িত্ব হচ্ছে রাজস্ব বোর্ডের। সরকারের মোট আয়ের 83% উপর আসে রাজস্ব হতে। এটা খুবই ইম্পর্টেন্ট যে সরকারের মোট যে আয় তার 83% উপর আসে হচ্ছে রাজস্ব হতে। এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। পরীক্ষায় আসে বিশেষ করে পারিভাষিক শব্দ। এক্সাইজ ডিউটি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে আবগারি শুল্ক। ওকে, আমি আবার বলছি, যারা পরে জয়েন করেছেন আপনারা কাগজ কলম নিন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখনই লিখে নিন। আপনাদের এই তথ্যগুলো মনে থাকবে এবং আমার টার্গেট আজকের এই ক্লাসে আপনাদেরকে এগুলো আমি মুখস্থ করিয়ে দেব। অর্থনৈতিক নীতি নির্ধারণ ও উন্নয়ন প্রকল্প। ওকে, আপনাদেরকে আজকে বলেছিলাম একনেকের কথা, এবং একনেকের ফুল নেম এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে কিন্তু ভবিষ্যতেও আপনার রিটেনও এগুলা থেকে কোশ্চেন করবে, ভাইভাতে এগুলো দরকার। এক্সিকিউটিভ কমিটি অফ দি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, দ্যাট ইজ বড় বড় প্রকল্পে যে টাকা বরাদ্দ, সেই বরাদ্দকৃত যে টাকা এর অনুমোদন দেয় হচ্ছে একনেক। একনেকের চেয়ারম্যান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো কারণে একনেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে না পারেন, হয়তো উনি কোনো কারণে, হয়তো গুরুত্বপূর্ণ কোনো কারণে দেশের বাইরে আছেন, সেক্ষেত্রে বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল 1973 থেকে 1978। আপনাদেরকে বলেছি স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে টোটাল 8টা। বর্তমানে চলছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2021 থেকে শুরু হয়েছে, 2025 পর্যন্ত হবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেটি 1973 থেকে 1978 সাল পর্যন্ত দেশে কি কি উন্নয়ন করবেন বা কি কি কাজ করবেন সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। আপনারা মনে রাখবেন, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনাদের কাছে বলেছি বাংলাদেশে এ পর্যন্ত PRSP, দ্যাট ইজ দারিদ্র বিমোচন সংক্রান্ত কৌশলপত্র, এটা 2বার হয়েছিল। তাহলে এসডিজি অর্জনের কথা রয়েছে 2030 সালের মধ্যে। আপনারা জানেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 17টি গোল আছে, শুরু হয়েছে 2016-তে, শেষ হবে 2030-এ। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। 1998 থেকে বয়স্ক ভাতা চালু হয়। দুইটা তথ্যই খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে, আর 1998 সাল থেকে বয়স্ক ভাতা চালু হয়। আর বাংলাদেশ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে 1995 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা চাইলে এই তথ্যটি লিখতে পারেন যে বাংলাদেশ WTO এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ WTO এর সদস্যপদ লাভ করে 1995 সালে। ওকে, সাইমা জাহান উনি বলেছেন দ্বিবার্ষিক পরিকল্পনা কত সালে গ্রহণ করা হয়েছিল। ওকে, সুন্দর কোশ্চেন। ওকে, ঠিক আছে, এই কোশ্চেনটির উত্তর আমরা দেব। ওকে, আপনারা কোশ্চেন করবেন, এই যে যারা যারা কোশ্চেন করছেন দ্যাট ইজ হচ্ছে আপনারা বুঝতে পারছেন বলে কোশ্চেন করছেন। ওকে, বাংলাদেশের বর্তমানে ব্যাংক রেট 5%। বাংলাদেশে বর্তমানে ব্যাংক রেট হচ্ছে 5%। আর্থসামাজিক ও ভৌত অবকাঠামো খাতে এডিপি বরাদ্দ ও ব্যয় ক্রমশ বৃদ্ধির প্রবণতা সরকার কর্তৃক অনুসৃত নীতি ও কৌশলের সাথে সঙ্গতিপূর্ণ। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। আপনারা জানেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। আপনারা এরকম মিল করে করে পড়বেন। যখন আপনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ, যখন আপনি এই তথ্যটা পড়বেন, সাথে সাথে তাজউদ্দিন আহমেদ সম্পর্কে আরো কোনো তথ্য অন্য কোনো বই থেকে পড়ে নেন। বিশেষ করে মুজিবনগর সরকার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদ তার যে ভূমিকা, সেই ভূমিকাগুলো আপনি রিভিশন দিয়ে নিতে পারেন।
এভাবে করে বুদ্ধি করে পড়লে আপনারা ভবিষ্যতে বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন মেম্বার হতে পারবেন, ইজি হবে। বাংলাদেশে অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে। আপনাদেরকে বলেছি অর্থ বছর যে কোনো একটি বছরের 1 জুলাই থেকে শুরু, পরবর্তী বছরের জুন পর্যন্ত। বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ হচ্ছে জাপান। জাপানের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা হচ্ছে জাইকা। বাংলাদেশের বৃহৎ ঋণদাতা গোষ্ঠী হচ্ছে আইডিএ। আইডিএ আপনারা জানেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যে রয়েছে আইডিএ, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিএ। অবশ্যই মনে রাখবেন গুরুত্বপূর্ণ তথ্য, বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ হচ্ছে জাপান। জাপানের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা হচ্ছে জাইকা। বাংলাদেশের বৃহৎ ঋণদাতা জনগোষ্ঠী হচ্ছে আইডিএ। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক সাধারণত ফ্রান্সে অনুষ্ঠিত হয়। উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক। প্রতি বছর বিশ্বে বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে হচ্ছে আংটাড। ওকে, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, দেখি আজকের আমি যে কোশ্চেনটি করব এই কোশ্চেনটির উত্তর কে কে দিতে পারেন। আজকে যারা ক্লাস করছেন এর মধ্যে দেখি কে কে উত্তর দিতে পারেন। বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দি প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ দি ওয়ার্ল্ড ব্যাংক? যারা যারা জানেন দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দিন বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি? আপনাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে, বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে গেলে তাকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র দ্যাট ইজ ইউএসএ নাগরিক হতে হয়। এ কারণে আপনাদেরকে প্রশ্ন করছি, যে প্রশ্নটি হচ্ছে বিশ্ব ব্যাংকের বর্তমানে প্রেসিডেন্টের নাম কি? যারা যারা জানেন দ্রুত উত্তরটি কমেন্টে জানিয়ে দিন। একজনে কোশ্চেন করেছিলেন বাংলাদেশে দ্বিবার্ষিক পরিকল্পনা কতটি নেওয়া হয়েছিল? এর উত্তর হচ্ছে একটি, এবং সেটা হচ্ছে 1978 থেকে 1980, দ্যাট ইজ 2 বছর বাংলাদেশের একটি দ্বিবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল 78 থেকে 80। ওকে, আপনাদেরকে যে প্রশ্নটি করেছি দেখি কে কে কারেক্ট উত্তরটি দিতে পেরেছেন, যে বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম কি। ওকে, তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে অনেকজনই কারেক্ট উত্তর দিয়েছেন, এবং বর্তমানে যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ওনার নাম হচ্ছে ডেভিড ম্যালপাস। ওকে, আমি একটু সময় দিয়েছি যাতে করে অন্যরাও একটু হয়তো চেষ্টা করে উত্তরটা দিবেন, এ কারণে। ওকে, দ্যাট ইজ কোশ্চেনটি ছিল আপনাদের কাছে যে বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হইতে গেলে অবশ্যই উনাকে মার্কিন যুক্তরাষ্ট্র দ্যাট ইজ ইউএস এর নাগরিক হতে হয়, ইউএস এর নাগরিক হতে হয়। দ্যাট ইজ বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড ম্যালপাস। আর একজনে একটি কোশ্চেন করেছিলেন আমাকে, যে বাংলাদেশে যে একটি দ্বিবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল কত সালে,
সেটি হচ্ছে 1978 থেকে 1980। ওকে, এখন আমরা আরো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ হয়েছে জ্বালানি খাতে। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ হয়েছে জ্বালানি খাতে। বাংলাদেশে দুইটি স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে দেখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ 1954 আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ 1995। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, SEC। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। স্টক এক্সচেঞ্জে প্রবর্তিত নতুন পদ্ধতি হলো ডিম্যাট, IPO, সেকেন্ডারি মার্কেট ব্যবহৃত হয় স্টক মার্কেটে। পরীক্ষা আসতে পারে IPO, সেকেন্ডারি মার্কেট এগুলো কোথায় ব্যবহৃত হয়, সেক্ষেত্রে উত্তর হবে স্টক মার্কেটে। বাংলাদেশের বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়। বাংলাদেশের বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়। এবার দেখেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং মজা পাবেন এখনকার যে তথ্যগুলো বলবো, কারণ আপনাদের সবার কাছেই কম বেশি টাকার নোট আছে, সুতরাং আপনারা এই তথ্যগুলো শুনে মজা পাবেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, সুতরাং যেহেতু বাংলাদেশের অর্থনীতি হচ্ছে আজকের ক্লাসের টপিক, সুতরাং মুদ্রা নিয়ে ডেফিনেটলি আলোচনা করতে হবে। এই উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু হয় 1857 সালে। লর্ড ক্যানিং এই মুদ্রা চালু করেন। খুবই ইম্পর্টেন্ট তথ্য, পরীক্ষা কমন আসবে। লর্ড ক্যানিং কাগজের মুদ্রা চালু করেন 1857 সালে। বাংলাদেশের নিজস্ব মুদ্রা কাগজের নোট প্রথম চালু হয় 4 মার্চ 1972 সাল। দ্যাট ইজ 4 মার্চ 1972 সাল। তখনও কিন্তু বাংলাদেশের সংবিধান রচনা হয়নি। 4 মার্চ 1972 সালে বাংলাদেশের প্রথম নিজস্ব মুদ্রা, কাগজের মুদ্রা। এবং 4 মার্চ 1972 সালে 1 টাকা এবং 100 টাকার নোট, আপনারা হয়তো পুরনো 100 টাকার নোট দেখেছেন, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও দেখা যায়। সিকিউরিটি প্রেস গাজীপুরে অবস্থিত, যাদের বাড়ি গাজীপুর তারা জানেন সিকিউরিটি প্রিন্টিং প্রেস সেটি হচ্ছে গাজীপুরে অবস্থিত। 1973 সালের 4 জানুয়ারি বাংলাদেশের প্রথম ধাতব নোট চালু হয়। আবার বলছি, কাগজের নোট কিন্তু আগে হয়েছে 1972 সালের 4 মার্চ, আর 1973 সালের 4 জানুয়ারি বাংলাদেশে প্রথম ধাতব নোট চালু হয়। ধাতব নোট চালু হয়। এই তথ্যগুলো কিন্তু পরীক্ষা আসে। দেখেন, আমাদের পিডিএফ গুলো অন্যান্য কোচিংয়ের পিডিএফ থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের পিডিএফ এ ইম্পর্টেন্ট তথ্যগুলোই শুধু দেওয়া হয়, যে তথ্যগুলো পড়লে আপনার মাথায় প্রেশার কম পড়বে, কারণ বিসিএস প্রিলির জন্য আপনাকে 10টা সাবজেক্ট পড়তে হবে। তো সুতরাং তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। তো সুতরাং এত সাল এত তারিখ মাথায় লোড নিতে পারবেন না, যার কারণে যেগুলো আসতে পারে সেগুলোই দিয়ে দিয়েছি এখানে এই পিডিএফ এ। যে বাংলাদেশের নিজস্ব মুদ্রা কাগজের নোট চালু হয় 1972 সালের 4 মার্চ, আর ধাতব নোট সেটি হচ্ছে 1973 সালের 4 জানুয়ারি। দুইটাই 4, একটি হচ্ছে মার্চ, 72-এর মার্চ, আর 73-এর জানুয়ারি। বিভিন্ন স্টাইলে মুখস্থ করার চেষ্টা করবেন, জোরে জোরে আওয়াজ করে করে মুখস্থ করবেন, বিভিন্ন স্টাইলে মুখস্থ করার চেষ্টা করবেন। আর হচ্ছে রিভিশন দেবেন, কারণ মানুষের বিহেভিয়ার, দ্যাট ইজ হিউম্যান যে বিহেভিয়ার এমন যে আপনি এখন মুখস্থ করলেন, 1 ঘন্টা পরে কিছু ভুলে যাবেন, 1 দিন পরে আরো কিছু ভুলে যাবেন, 1 সপ্তাহ পরে আরো কিছু ভুলে যাবেন। তখন এগুলোকে বারবার রিভিশন দিয়ে মনে রাখতে হয়। আর বিভিন্ন টেকনিক ফলো করবেন, যেমন এভাবে যে প্রথমে আপনি নিজেকে নিজে বোঝাবেন যে প্রথমে কাগজের মুদ্রা এসেছে বাংলাদেশে, এরপরে হচ্ছে ধাতব নোট। কাগজের মুদ্রা 72-এ, ধাতব নোট হচ্ছে 73-এ। দুইটাই 4 তারিখে, এর মধ্যে 72-এরটা হচ্ছে 4 মার্চ আর 73-এরটা হচ্ছে 4 জানুয়ারি। বাংলাদেশে কাগজের নোট আছে 10টা, আপনারা জানেন কাগজের নোট আছে 10টা। এই 10টার মধ্যে ব্যাংক নোট হচ্ছে 10, 20, 50, 100, 200, 500, 1000 টাকা। এগুলোর মধ্যে সিগনেচার থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, সিগনেচার থাকে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে ফজলে কবির, এবং বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর উনি এক সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব ছিলেন। ওকে,
তো একজন একটা কোশ্চেন করেছেন, উনার নাম হচ্ছে তামান্না ইয়াসমিন। উনি বলেছেন যে এগুলো কি ভাইবার জন্য লাগবে? অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো এখন যেগুলো আলোচনা করতেছি নোটের বিষয়, এগুলো হচ্ছে প্রিলি প্লাস ভাইবা, দুইটার জন্যই লাগবে। আপনার প্রিলি প্লাস ভাইবা, ভাইবা তো এমন একটা বিষয়, সেখানে সিলেবাস ভাস্ট। কেউ যদি আমাকে কোশ্চেন করে ভাইবার সিলেবাস কি, তখন আমি সংক্ষেপে বলি, আপনি এই 16 বছরে যা পড়েছেন সবই ভাইবার সিলেবাস। তবে প্রিলি তো আসতে পারে, এ কারণেই এই বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি। আজকের আমাদের ক্লাসের টপিক বাংলাদেশের অর্থনীতি। সরকারি নোট আছে 3টি, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট। এই নোটগুলোতে অর্থ সচিবের সিগনেচার থাকে। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব মহোদয়, উনার নাম আব্দুর রউফ তালুকদার। 2020 সালের 17 মার্চ আপনারা জানেন মুজিব বর্ষ উপলক্ষে, অর্থাৎ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক 200 টাকার মূল্যমানের বিশেষ নোট বিনিময়যোগ্য প্রচলন করে। আপনারা জানেন 2020 সালের 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্ম বার্ষিকী ছিল। এই নোটে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে কথাটি লেখা ছিল। 2021 সালের একই কথা লেখা নোট ছাপাবে না, অর্থাৎ 200 টাকার নিয়মিত নোট তখন হচ্ছে ছাপাবে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা নোটের স্বাক্ষর থাকে অর্থ সচিবের, যেটা আমি বলেছি, এবং 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলোকে বলা হচ্ছে গিয়ে সরকারি নোট, এগুলো কিন্তু ব্যাংক নোট না। 10 টাকার পলিমার নোট ছাড়া হয় 2000 সালে। আপনারা দেখেছেন একটি পলিমার নোট দেখেছেন, যেটাকে পানিতে ভেজালেও কোনো সমস্যা হয় না। 10 টাকার পলিমার নোট ছাড়া হয়েছিল 2000 সালে, তখন আপনারা অনেক ছোট ছিলেন। মুদ্রার সরবরাহ বৃদ্ধি, কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস হলো মুদ্রাস্ফীতির কারণ। আপনাকে যদি কখনো ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করে যে মুদ্রাস্ফীতির কারণ কি, তখন বলবেন মুদ্রা সরবরাহ বৃদ্ধি আর জাতীয় উৎপাদন হ্রাস। মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য রপ্তানি বৃদ্ধি করা। সাময়িকভাবে মুদ্রাস্ফীতি বন্ধ করা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি করে। মুদ্রাস্ফীতি প্রকৃত আয়কে হ্রাস করে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে, আপনারা জানেন। এ কারণে কিন্তু দেখেন এই যে লকডাউনে কিন্তু, এই যে কয়েকদিন আগের যে লকডাউন, সেই লকডাউনে কিন্তু এই পোশাক কারখানাগুলো খোলা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বাধিক তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো হচ্ছে ঢাকায় অবস্থিত, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। বাংলাদেশের প্রধান পাট আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশের প্রধান রপ্তানিযোগ্য কৃষি পণ্য পাট ও পাটজাত দ্রব্য। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল, খুবই ইম্পর্টেন্ট। আর এই যে যশোরের বেনাপোল, এটি ভারতে পেট্রোপোল নামে পরিচিত। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল। আপনাদেরকে আবার বলছি, ধৈর্য ধরে ক্লাসটি করুন, তথ্যগুলো মুখস্থ হয়ে যাবে। আপনারা সবাই গ্র্যাজুয়েট, এই অবস্থায় আসলে এই রসকসহীন পড়াশোনাগুলো পড়তে কারোই ভালো লাগে না, যার কারণেই হচ্ছে এক্সক্লুসিভ এডুকেশন এইড। যে এক্সক্লুসিভ এডুকেশন এইডের সাথে থাকলে, এখানে যে টোটাল 42টা ক্লাস, আপনি নিয়মিত ক্লাসগুলোতে উপস্থিত থাকলে, যে টিচার ক্লাস নেবেন তার কথাগুলো যদি শোনেন, তাহলে দেখবেন এমনিতে পড়া হয়ে যায়। আমি তো বলি, কেউ যদি বিসিএস প্রিলি পাস করতে চায়, আমি বলি কোন একটা ভালো প্রতিষ্ঠানে আপনি একটা কোর্স করেন, প্রত্যেকটি ক্লাস করেন, ক্লাসগুলোতে মনোযোগ দেন, দেখবেন যে ক্লাসগুলোতে যা আপনাকে মুখস্থ করিয়ে দেবে, ওতে আপনার প্রিলি পাস হয়ে যাবে, এটা আমি মনে করি। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে যশোরের বেনাপোল। এটি সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত হয়। আপনি যদি বিসিএস কাস্টমসে যোগদান করেন, সেক্ষেত্রে আপনার যশোরের বেনাপোলে পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে আমাকে বলে যে স্যার, ট্যাক্স, কাস্টমস, অডিট, এই তিনটার মধ্যে কোনটাকে আগে রাখবো? আমি বলবো ডেফিনেটলি অডিটকে আগে রাখবেন, কারণ অডিটের পোস্টিংগুলো হবে হচ্ছে ঢাকাতে, কিন্তু ট্যাক্সের, দ্যাট ইজ বিসিএস ট্যাক্সেশন, বিসিএস কাস্টমস, এগুলোর পোস্টিং ঢাকার বাইরে হয়। হিলি স্থলবন্দর দিনাজপুর, সোনা মসজিদ স্থলবন্দর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশে বিনিয়োগ বোর্ড 1 জানুয়ারি 1991 সালে গঠিত হয়, বাংলাদেশের বিনিয়োগ বোর্ড। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হচ্ছে পেট্রোপোল। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের শিল্প বাণিজ্য। যারা আমার সাথে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এতক্ষণ ছিলেন,
সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে গেলেন। এই তথ্যগুলো থেকে কিন্তু পরীক্ষায় কমন আসবে। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। শুরুতে কাগজ কল। পাকশি কাগজের কলে প্রধান কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহৃত হয়। সবুজ পাট হতে কাগজের মণ্ড প্রযুক্তির উদ্ভাবন হয় বাংলাদেশে, দ্যাট ইজ পাট থেকে কাগজের মণ্ড। সরকারি নিউজ প্রিন্ট মিল খুলনায় অবস্থিত। যাদের গ্রামের বাড়ি খুলনায় তারা এটা জানেন, সরকারি নিউজ প্রিন্ট মিল খুলনায় অবস্থিত। এই মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে গেওয়া কাঠ। তাহলে আপনারা মনে রাখবেন যে খুলনা, খুলনা আপনারা জানেন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই তিনটি জেলার সাথে সুন্দরবনের কানেকশন রয়েছে। তো খুলনাতে আছে সরকারি নিউজ প্রিন্ট মিল, সেখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে গেওয়া কাঠ। 1953 সালে বাংলাদেশে প্রথম চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজ মিল প্রতিষ্ঠিত হয়। 1953 সালে বাংলাদেশের চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজ মিল প্রতিষ্ঠিত হয়। ক্লাস করবেন, লাইভ ক্লাস করবেন। দেখেন একা একা যদি আপনি এই পিডিএফ পড়তে যান তাহলে আপনার ভালো লাগবে না, দ্যাট ইজ বোরিং লাগবে। আর মানুষ একটানা একটানা কয়েক ঘন্টা অ্যাকচুয়ালি মনোযোগ দিতে পারে না পড়াশোনায়। এ কারণে এই যে লাইভ ক্লাসগুলো করলে এখানে আমি এই আজকের পিডিএফ নিয়ে আলোচনা করছি, তারপরে আরো আরো বিভিন্ন আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। ওকে, কানিজ একটি কোশ্চেন করেছেন, উনি বলেছেন মুদ্রাস্ফীতিটা কি। ওকে ফাইন, সবার উদ্দেশ্যে আমি বলছি মুদ্রাস্ফীতি কি। মুদ্রাস্ফীতি হচ্ছে, মনে করেন ফর এক্সাম্পল বর্তমানে একটা পাউরুটির দাম 8 টাকা, ফর এক্সাম্পল। আজকে বাংলাদেশের যেখান থেকে আপনি একটা পাউরুটি কিনেন ধরেন দাম হচ্ছে 8 টাকা। আগামীকালকে যদি এই পাউরুটির দাম হয়ে যায় 14 টাকা, এবং শুধু তাই না, অন্যান্য জিনিসপত্র যদি দাম বেড়ে যায়, দাম বেড়ে যাওয়া মানে কি টাকার মান কমে যাওয়া, একেই বলা হয় মুদ্রাস্ফীতি। দ্যাট ইজ টাকার মান বেড়ে যাওয়া, এটাকে বলে মুদ্রাস্ফীতি। বিশ্বের কিছু কিছু দেশে আছে এত বেশি মুদ্রাস্ফীতি, বিশ্বের কিছু কিছু দেশ আছে এত বেশি মুদ্রাস্ফীতি, ওখানে একটা সিঙ্গারা কিনতে কয়েক হাজার টাকা লাগে। টাকা বলতে বোঝাচ্ছি ওই দেশের কারেন্সি লাগে, কারণ ওই দেশে মুদ্রাস্ফীতি এত বেশি যে ওখানে দ্রব্যমূল্যের মানে জিনিসপত্রের দামের তুলনায় দ্যাট ইজ টাকার ভ্যালুটা কমে যায়, টাকার ভ্যালু কমে যায়। আপনারা জানেন যে একসময় শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় 8 মণ চাল কেনা যেত, আর এখন 8 মণ চাল কিনতে কত টাকা লাগবে দেখেন। ঠিক আছে, ওইটা ছিল আজ থেকে প্রায় 400 বছর আগের ঘটনা, ঠিক আছে, এ কারণে এমনটি হয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন, টাকার ভ্যালু যখন কমে যায়, জিনিসপত্র দাম যখন বেড়ে যায়, টাকার ভ্যালু কমে যায়, একে বলা হয় মুদ্রাস্ফীতি। একে বলা হয় মুদ্রাস্ফীতি। মনে করেন বাংলাদেশ ব্যাংক অনেক টাকা প্রিন্ট করে বাজারে ছেড়ে দিল, তাহলে দেখেন তো দেশের দেশের সম্পদ তো আর বাড়ে নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেক টাকা, দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংক বলতে তো আসলে অর্থ মন্ত্রণালয়কে বোঝায়। অর্থ মন্ত্রণালয় মানে হচ্ছে বাংলাদেশ সরকার। তো বাংলাদেশ সরকার যদি প্রচুর টাকা প্রিন্ট করে মার্কেটে ছেড়ে দেয়, তখন কি হবে জানেন? তখন যেটা হবে, আপনি একটা শাড়ি কিনবেন 30,000 টাকা দিয়ে, সাধারণ শাড়ি যেটা এখন কিনেন 3,000 টাকা দিয়ে, সেই শাড়িটাই কিনবেন 30,000 টাকা দিয়ে। এই বিষয়টাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। তো যদি কানিজ আমার উত্তরটা বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করে আমাকে একটু কনফার্ম করেন যে আপনি মুদ্রাস্ফীতি বুঝেছেন কিনা। আমি একদম আমার নিজের ভাষায় বলেছি, বুকিশ উত্তর দেইনি, নিজের ভাষায় বলেছি, যাতে করে ফিউচারে আপনাকেও যদি কখনো কেউ কোশ্চেন করে যে মুদ্রাস্ফীতি কি, তখন আপনি এই বিষয়টা ব্যাখ্যা করে দিবেন, এই বিষয়টা ব্যাখ্যা করে দিবেন। ওকে, আমরা একটু পিডিএফ থেকে আরো কিছু বিষয় আমরা এখন আলোচনা করব।
ওকে, আমি আপনাদের আসলে কমেন্টের জন্য ওয়েট করছি। ওকে, কানিজ উত্তর দিয়েছেন যে উনি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে ইফতেখারুজ্জামান, উনি একটি কোশ্চেন করেছেন, উনার কোশ্চেনটার উত্তর দেব। ডিম্যাট এর ব্যাপারে যদি মানে কিছু বলতাম, উনি এটা রিকোয়েস্ট করেছেন। অ্যাকচুয়ালি একদম সহজে বললে ডিম্যাট কি? ডিম্যাট হচ্ছে এক কথা শেয়ার বাজার, শেয়ার বাজারকে ইলেকট্রনিক সিস্টেমের রূপান্তর, এটাই হচ্ছে ডিম্যাট। দ্যাট ইজ, আগে মনে করেন শেয়ার বাজারে যারা অংশগ্রহণ করতেন তারা অফিসে যেতেন, তারপর সেখানে কাগজ কলম মানে কাগজ ছিল, কাগজের বিষয়গুলো ছিল, এই সবকিছুকে এখন মানে ইলেকট্রনিক উপস্থাপন, এটাই হচ্ছে কি ডিম্যাট। তো ডিম্যাট একটা অ্যাকাউন্ট, দ্যাট ইজ বর্তমানে কেউ যদি শেয়ার বাজারে আসতে চায় তাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে। অনেকটা এরকম, জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলি, একসময় কিন্তু আজ থেকে ধরেন 25 বা 30 বছর আগে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তারা যে আবেদন করেছিলেন, তারা কিন্তু আবেদন করেছিলেন কিভাবে, যে তখন আবেদন করেছিলেন, ফর্ম পূরণ করেছেন, তারপরে পিএসসি তে জমা দিয়ে আসছেন, সেখানে একটা ছবি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে, তারপর পিএসসি আবার সেই ছবির উপর একটা সিল মেরেছে, এই সিস্টেম ছিল। কিন্তু বর্তমানে কি সেটা আছে? না। বর্তমানে আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান তাহলে সার্কুলার পিএসসি থেকে দেওয়া হলে আপনি অনলাইনে আবেদন করবেন, এবং অনলাইনে কিন্তু আপনার ছবি। তো এই যে বিষয়টা, এটা শেয়ার বাজারও আছে। তো শেয়ার বাজারে এই অনলাইন সিস্টেমটাকে বলা হচ্ছে ডিম্যাট। ওকে, ইফতেখারুজ্জামান, আপনি যদি বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দেন যে ডিমেট বিষয়টা কি। যে সিম্পল ডিমেট বিষয়টা হচ্ছে এক কথায় শেয়ার বাজারে, শেয়ার বাজারে ইলেকট্রনিক সিস্টেম, দ্যাট ইজ ডিমেট অ্যাকাউন্ট থাকতে হবে আপনি যদি শেয়ার বাজারে অংশগ্রহণ করতে চান বর্তমানে। ওকে, আমি আবার আমার পিডিএফে ফিরে আসি। 1953 সালে বাংলাদেশের প্রথম চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজ মিল প্রতিষ্ঠিত হয়। এই মিলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। বাংলাদেশে বর্তমানে 7টি কাগজের কল এবং 4টি হার্ডবোর্ড মিল চালু আছে। তাইলে কাগজের কল হচ্ছে 7 আর হার্ডবোর্ড মিল আছে 4টি। আমরা কাগজ নিয়ে আলোচনা করলাম, এবার হচ্ছে সার। 1961 সালে বাংলাদেশে সর্বপ্রথম সার কারখানা স্থাপন করা হয় সিলেটে। বাংলাদেশের বৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা, এবং এটি হচ্ছে জামালপুরের তারাকান্দিতে। এবং বাংলাদেশের বৃহত্তম সার কারখানা যমুনা সার কারখানা, এটি 1989 সাল থেকে। বেসরকারি খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম হচ্ছে কর্ণফুলী সার কোং লিমিটেড, যাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কাফকো। কাফকো জাপানের আর্থিক সহযোগিতায় চট্টগ্রামে গড়ে উঠেছে। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সার হচ্ছে ইউরিয়া এবং এএসপি। এএসপি, আমি আবার বলছি, ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সার হচ্ছে ইউরিয়া এবং এএসপি। এবার আমি বলবো চিনি শিল্প নিয়ে। বাংলাদেশে মোট চিনি কল আছে 15টি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আমি কিন্তু আপনাদেরকে আবার জিজ্ঞাসা করতে পারি আজকের ক্লাসের শেষের দিকে, হয়তো আপনাদেরকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি। চিনি শিল্প, বাংলাদেশে মোট চিনি কল আছে 15টি। আপনারা কোশ্চেন করবেন, এই যে কোশ্চেন দুজনে কোশ্চেন করেছেন, কানিজ কোশ্চেন করেছেন মুদ্রাস্ফীতি নিয়ে, ইফতেখারুজ্জামান উনি কোশ্চেন করেছে ডিমেট নিয়ে। আমি দুইটাই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরকম আপনারা কোশ্চেন করবেন, সেক্ষেত্রে আপনাদের কোশ্চেনগুলোর উত্তর আমি দিয়ে দেব। চিনি শিল্প, বাংলাদেশের মোট চিনি কল 15টি, যার বার্ষিক গড় উৎপাদন 2.1 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের বৃহত্তম চিনিকল কেরু অ্যান্ড কোং লিমিটেড, যেটা হচ্ছে চুয়াডাঙ্গার দর্শনা। চুয়াডাঙ্গার দর্শনা। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট আছে ঈশ্বরদীতে। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদীতে। আবার ঈশ্বরদীতে আপনারা জানেন সরকারের মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের পাবনাতে, ঈশ্বরদীতে। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন চালু হবে তখন বাংলাদেশের জাতীয় গ্রিডে আরো বিদ্যুৎ ক্ষমতা বৃদ্ধি পাবে। পাট শিল্প নিয়ে এখন আলোচনা করব। 1951 সালে বাংলাদেশের প্রথম পাটকল স্থাপিত হয়। বাংলাদেশের বৃহত্তম পাটকল হিসেবে পরিচিত ছিল আদমজী জুট মিল। আপনারা জানেন 2002 সালের 30 জুন আদমজী পাটকল বন্ধ হয়। আমি আবার বলছি, 2002 সালের 30 জুন আদমজী পাটকল
বন্ধ হয়। দেখেন, মনে রাখার কৌশল আপনাদেরকে আমি বলেছিলাম যে অর্থ বছর হচ্ছে 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন। তার মানে আদমজি পাটকল বন্ধ হয়েছে একদম, অর্থ বছরও শেষ, যে 2002 অর্থ বছর শেষ, আদমজি পাটকলও বন্ধ হয়ে গেছে। এবার অন্যান্য শিল্প নিয়ে বলবো। বাংলাদেশের প্রথম পরিকল্পিত গার্মেন্টস হচ্ছে দেশ গার্মেন্টস, যেটা চট্টগ্রামে। তাহলে পরীক্ষা আসতে পারে দেশ গার্মেন্টস কোথায়, উত্তর হচ্ছে চট্টগ্রামে। পিএসসি থেকে কিন্তু একটা সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাস আলোকে কিন্তু এই পিডিএফ তৈরি করা হয়েছে। দেখেন, আমাদের পিডিএফ এর মধ্যে কিন্তু উল্টাপাল্টা বিষয় নাই, যেগুলো আছে এগুলো থেকে আপনার পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। পরীক্ষা আসতে পারে বাংলাদেশের প্রথম পরিকল্পিত গার্মেন্টস, সেক্ষেত্রে উত্তর হচ্ছে দেশ গার্মেন্টস। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। বাংলাদেশের রেয়ন মিল রাঙ্গামাটিতে অবস্থিত। প্রথম জাহাজ নির্মাণ কারখানা খুলনায় অবস্থিত। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে সুন্দরী কাঠ ব্যবহৃত হয়। যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আজকের এই ইনফরমেটিভ ক্লাস, এই ক্লাসের রেকর্ডটা আবার শুনবেন। হতে পারে আগামীকালকে যখন আপনি ফ্রি টাইম পাবেন তখন আপনি এই রেকর্ডটা আবার শুনবেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে সুন্দরী কাঠ ব্যবহৃত হয়। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে সুন্দরী কাঠ ব্যবহৃত হয়। আপনাদেরকে এই যে লাইভ ক্লাসে কিন্তু আপনাদেরকে অনেকগুলো টেকনিক বলি। যেমন দেখেন, আমার যে ইউটিউব চ্যানেলে, সেখানে বিভিন্ন টিউটোরিয়াল আছে। মনে করেন একটা টিউটোরিয়ালের নাম হচ্ছে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত। এখন মনে করেন আপনি জাস্ট হেডফোন দিয়ে টিউটোরিয়ালটা শুনেন মনোযোগ দিয়ে, 3 বার 4 বার 5 বার বা কয়েকদিন পর পর একবার করে শুনবেন, দেখবেন যে তথ্যগুলো আর ভুলবেন না, মাথায় থেকে যাবে। আমি আবার বলছি, এভাবে করে প্রিপারেশন নেন, তাহলে দেখবেন যে আপনারা আমাদের এই ব্যাচে যারা যারা আছেন, এক্সক্লুসিভ এডুকেশন এইডের 43তম বিসিএস প্রিলির এই যে কোর্স, এখানে যারা যারা আছেন তারা প্রত্যেকে 43তম বিসিএস এর প্রিলিতে পাশ করবেন। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে সুন্দরী কাঠ ব্যবহৃত হয়। আপনাদের বিজ্ঞানে লাগবে সুন্দরী এর বৈজ্ঞানিক নাম কি? সুন্দরী গাছ, সুন্দরী কাঠ। সুন্দরী এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফেরিটিয়েরা ফোমিস। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফেরিটিয়েরা ফোমিস। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা টঙ্গীতে অবস্থিত। বাংলাদেশের অস্ত্র কারখানা এবং মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর অবস্থিত। বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যারা আছেন, তাদের চাকরি জীবনে তারা চাইলে এখানে পোস্টিং নিতে পারে। বাংলাদেশ অস্ত্র কারখানা এবং মেশিন টুলস ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরে। বাংলাদেশে বর্তমানে সিমেন্ট কারখানা 65টি। সবচেয়ে বড় সিমেন্ট কারখানা হচ্ছে লাফাজ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, যেটি হচ্ছে সুনামগঞ্জের ছাতকে। বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক স্থাপিত হয়েছে গজারিয়া, মুন্সিগঞ্জ। এই তথ্যটা আপনাদের পরীক্ষা কমন পড়বে। এই তথ্যটা এখনই লিখেন এবং ভালো করে পড়েন, যাতে করে আপনার মুখস্থ হয়ে যায়। আমি আবার বলছি, দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক স্থাপিত হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া। মুন্সিগঞ্জের গজারিয়া কোথায়? যাদের বাড়ি এই, যাদের গ্রামের বাড়িতে যেতে চিটাগাং রোড দিয়ে যেতে হয়, এই দাউদকান্দি ব্রিজের আগে, দ্যাট ইজ মেঘনা গোমতী ব্রিজ, দাউদকান্দি ব্রিজ এর মাঝখানে যে প্রায় 28 কিলোমিটার হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া, গজারিয়া থানা বা গজারিয়া উপজেলা। সেখানে বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে। বাংলাদেশের একমাত্র জ্বালানি শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম। বাংলাদেশের একমাত্র জ্বালানি শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম। ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম দেখবেন মাঝে মাঝে সার্কুলার দেয়। সুতরাং এখানে চাকরিটা ভালো, চেষ্টা করলে আপনারাও এই চাকরি পেতে পারবেন। বিসিএস এর জন্য প্রিপারেশন নিলে অন্য যত জায়গায় পরীক্ষা দিবেন, দেখবেন যে সব জায়গায় টিকতেছেন। আর এমন একটা অবস্থা সৃষ্টি হবে, দেখবেন যে যেখানে পরীক্ষা দিতে যাবেন, বিশেষ করে ভাইবা পরীক্ষাগুলোতে দেখবেন পরিচিত কয়েকজনকে পাবেনি। কারণ যাদের প্রিপারেশন ভালো, তারা যেখানেই পরীক্ষা দেয় না কেন, সেখানেই ভাইবার জন্য সিলেক্ট হয়, পরবর্তীতে ভাইবা দেয়, অনেকের চাকরি হয়ে যায়। প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্ড কোল লিমিটেড, দিনাজপুরে অবস্থিত। এখন আমরা আলোচনা করব ইপিজেড নিয়ে। প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে 1883 সালে। বর্তমানে মোট ইপিজেড 10টা, এর মধ্যে সরকারি হচ্ছে 8টা, বেসরকারি 2টা। ডি ইপিজেড সাভারে অবস্থিত, দ্যাট ইজ ঢাকা
এক্সপোর্ট প্রসেসিং জোন সাভারে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম ইপিজেড হচ্ছে চট্টগ্রামের ইপিজেড। উত্তরা ইপিজেডকে কৃষিভিত্তিক ইপিজেড হিসেবে গণ্য করা হয়। ইপিজেডের চালু শিল্পের মধ্যে সর্বাধিক বিনিয়োগ তৈরি পোশাক শিল্পে উত্তরা ইপিজেড হচ্ছে নীলফামারীতে। অনেকে কিন্তু মনে করে উত্তরা ইপিজেড হচ্ছে ঢাকার উত্তরাতে, কিন্তু না, উত্তরা ইপিজেড হচ্ছে গিয়ে নীলফামারীতে। নীলফামারীতে হচ্ছে উত্তরা ইপিজেড। তাহলে আপনারা মনে রাখবেন, মোট ইপিজেড আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন আছে 10টা, এর মধ্যে সরকারি 8টা, বেসরকারি ইপিজেড হচ্ছে 2টা। এখন আলোচনা করব আমরা ব্যাংক ও বীমা ব্যবস্থা নিয়ে। এখন আলোচনা করব আমি ব্যাংক ও বীমা ব্যবস্থা নিয়ে। ব্যাংক ও বীমা ব্যবস্থা, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য, 1157, দ্যাট ইজ 1157 সালে ইতালির ভেনিসে বিশ্বের প্রথম ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠিত হয়। মানে বিশ্বের প্রথম ব্যাংক নাম হচ্ছে ব্যাংক অফ ভেনিস। বিশ্বের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ভেনিস। তাহলে ইতালির ভেনিস। আপনাদেরকে আমি একটি প্রশ্ন করব, দেখি এই কোশ্চেনের উত্তর কে বলতে পারেন। ইতালির রাজধানীর নাম কি? দ্রুত এই কোশ্চেনটির উত্তর কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ইতালির রাজধানীর নাম কি? এক 1157 সালে ইতালির ভেনিসে বিশ্বের প্রথম ব্যাংক অফ ভেনিস প্রতিষ্ঠিত হয়। আপনাদের কাছে কোশ্চেন, ইতালির রাজধানী। তো ইতালির রাজধানী নাম হচ্ছে রোম। এটা জিজ্ঞাসা করার একটা কারণ হচ্ছে, ইতালির রাজধানী হচ্ছে রোম। এই রোমের মধ্যে রয়েছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বে আয়তন এবং জনসংখ্যায় ক্ষুদ্র দেশ। ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বের আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির যিনি মেইন, উনাকে বলা হচ্ছে পোপ। উনি বাংলাদেশে এসেছিলেন, আপনারা জানেন। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, ইতালি যে দেখতে হচ্ছে বুট জুতার মতো, ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, কারণ ইতালির ভিতরে আরেকটি রাষ্ট্র আছে। ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। আবার সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার ভিতরে আছে একটি দেশ, তার নাম হচ্ছে লেসোথো। ইতালির ভিতরে হচ্ছে ভ্যাটিকান সিটি। ওকে, লাইভ ক্লাস করলে এরকম অনেক অনেক তথ্য আপনারা জানতে পারবেন। এই উপমহাদেশে প্রথম ব্যাংকিং চালু হয় মুঘল আমলে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে। 6টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে, 42টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, 3টি বিশেষায়িত ব্যাংক, 9টি বিদেশি ব্যাংক সহ বাংলাদেশের মোট তালিকাভুক্ত তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 60। এটা একটু বাড়বে। আপনারা এগুলো যখন আপনাদের ফাইনাল পরীক্ষার ডেট পড়ে যাবে তখন এগুলো আপনারা আপডেট করে নেবেন। কোনো টেনশনে কিছু নাই, আমরা আমাদের গ্রুপে এরকম আপডেট তথ্য দেব। আপনাদের কাছে একটি প্রশ্ন, দেখি কে কে জানেন যে বাংলাদেশে সর্বশেষ যে প্রাইভেট ব্যাংক কোনটি? বাংলাদেশের সর্বশেষ অনুমোদন পেয়েছে প্রাইভেট ব্যাংকের নাম কি? দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। সর্বশেষ প্রাইভেট ব্যাংক, সর্বশেষ প্রাইভেট ব্যাংক যে অনুমোদন, প্রাইভেট ব্যাংকের যে অনুমোদন বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়েছে, এবং সেই প্রাইভেট ব্যাংকের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট প্রাইভেট ব্যাংক? দেখি কে কে বলতে পারেন যে সর্বশেষ যে অনুমোদন সেই প্রাইভেট ব্যাংকের নাম কি? অলরেডি 2জন কমেন্ট করেছেন। সামান্তা সরণি, উনি বলেছেন হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ডাক্তার তাসনিম ফারজানা হাসান, উনি বলেছেন বেঙ্গল কমার্শিয়াল। ধন্যবাদ উত্তরটি করার জন্য, ধন্যবাদ। ওকে, এখন আমরা আরো বেশি সুন্দর সুন্দর কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, সোনালী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম তফসিলি ও বাণিজ্যিক ব্যাংক। দেশের সর্বশেষ 42তম বেসরকারি ব্যাংক হিসেবে লাইসেন্স পায় হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গুড। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক। প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। 1971 সালে 16 ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। অনেকের কাছে এই জিনিসটা একটু কনফিউজিং, আমাকে কোশ্চেন করে যে স্যার 1971 সালে 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংক, এটা কেমন কথা? 1971 সালে 16 ডিসেম্বর তো আমরা বিজয় লাভ করেছি। অ্যাকচুয়ালি বিষয়টি হচ্ছে আগে ছিল হচ্ছে এটা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। যেহেতু 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি, অটোমেটিকলি 1971 সালে 16 ডিসেম্বর এরপর থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক। এই জন্য যদি কখনো বলা হয় বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংক নয়। বাংলাদেশ ব্যাংকের প্রধানের পদবি হচ্ছে গভর্নর। প্রথম গভর্নরের নাম হচ্ছে আ.ন.ম হামিদুল্লাহ, আর বর্তমানে হচ্ছে ফজলে কবির স্যার। ফজলে কবির স্যার বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। আপনারা যারা বিসিএস ক্যাডার হতে চান, আমি আপনাদেরকে বলবো প্রচুর পরিশ্রম করেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য। একবার যদি আপনি প্রশাসন ক্যাডারে ঢুকতে পারেন, ফিউচারে আল্লাহ চাইলে বা সৃষ্টিকর্তা চাইলে আপনিও বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হয়ে যেতে পারেন, অস্বাভাবিক না। যেহেতু বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে ফজলে কবির, উনি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের একজন সদস্য এবং উনি অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এবং আমি যখন বাংলাদেশ ব্যাংকের থেকে ফেয়ারওয়েল নিয়ে আসি, আমি বাংলাদেশ ব্যাংকে 1.5 বছর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলাম। আমরা একসাথে 24 জন অফিসার, এডি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সমপর্যায়ে তারা বিসিএস ক্যাডারে যোগদান করব বলে আমরা একসাথে রিজাইন দিয়েছি। এবং বৃহস্পতিবার ছিল ওই দিন, এবং ওই দিন জনাব ফজলে কবির স্যার আমাদেরকে ফেয়ারওয়েল দিয়েছিলেন এবং স্যার তার জীবনের গল্প, তার অভিজ্ঞতা সবকিছু আমাদের সাথে শেয়ার করেছেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়া 10টি শাখা রয়েছে। ঋণদান কেন্দ্রীয় ব্যাংকের কাজ না, দ্যাট ইজ আপনি সেন্ট্রাল ব্যাংকের থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে আপনি কোনো ঋণ পাবেন না। আপনি বাংলাদেশ ব্যাংকে 2টা সুবিধার জন্য যেতে পারেন, একটা হচ্ছে প্রাইজ বন্ড কেনার জন্য, আর একটা হচ্ছে সঞ্চয়পত্র কেনার জন্য। আপনাদের অনেকেরই বাবা মা, আত্মীয় স্বজন, মুরব্বীদের সঞ্চয়পত্র আছে বাংলাদেশ ব্যাংকে। নতুন নোট চালু করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের। আমি যখন বাংলাদেশ ব্যাংকে ছিলাম, যখন চেয়েছি তখনই নতুন নোট জোগাড় করতে পেরেছিলাম। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। আমি বলেছি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে 1976 সালে। আমি আবার বলছি, গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে 1976 সালে। আপনারা জানেন একমাত্র বাংলাদেশি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি হচ্ছেন ডক্টর ইউনুস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর ইউনুস, একমাত্র বাংলাদেশি। খেয়াল করেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলাদেশি না, উনি হচ্ছেন বাঙালি। তো সুতরাং বাংলাদেশি যদি বলা হয় তাহলে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশি, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস। 2 অক্টোবর 1983 সালে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। গ্রামীণ ব্যাংকের জনক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা। আমি আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। আপনারা যদি বিসিএস ক্যাডার হন, বিশেষ করে বিসিএস প্রশাসন ক্যাডারে বা বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যদি আপনি যে যোগদান করেন, আপনি চাইলে ডেপুটেশনে বা লিয়েনে আপনি গ্রামীণ ব্যাংকেও চাকরি করতে পারেন। বিসিএস ক্যাডার অনেকেই আছেন, আমাদের অনেক স্যার আছেন যারা বিসিএস ক্যাডার হিসেবে আছেন, কিন্তু তারা এখন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চাকরি করেন 5 বছরের জন্য, এরকম লিয়েনে। দ্যাট ইজ ওনার চাকরি জায়গায় থাকবে, উনি ওই 5 বছর ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে আসেন এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ভালো বেতন সেগুলো পান, এবং এটা একটা অপরচুনিটি। এগুলো বাংলাদেশ সিভিল সার্ভিস আপনি পাবেন। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়া চালু করে। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের প্রথম উদ্যোক্তা। মাইক্রো ক্রেডিট দ্যাট ইজ হচ্ছে অল্প ঋণ প্রদান করে। 1972 সালে অগ্রণী জনতা রূপালী সোনালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। আপনাদের কাছে আমার কোশ্চেন, আইএফআইসি এর পূর্ণরূপ কি? দেখি আপনাদের মধ্যে কার উপস্থিত বুদ্ধি ভালো, একটু চিন্তা করলে পারবেন। এই যে আইএফআইসি ব্যাংক, আইএফআইসি এর পূর্ণরূপ আপনারা আমাকে বলবেন।
আমি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করছি। আইএফআইসি এর পূর্ণরূপ কি? যেমন এবি ব্যাংক এর পূর্ণরূপ হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংক এর পূর্ণরূপ আরব বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংক এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, সংক্ষেপে এক্সপোর্ট, দ্যাট ইজ এক্স, ইম্পোর্ট ইম, একসাথে করে বলছে এক্সিম ব্যাংক। আপনাদের কাছে আমার কোশ্চেন, আইএফআইসি, এই যে বাংলাদেশের আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। মালদ্বীপ অনেকগুলো দ্বীপ আছে এবং তাদের প্রধান ইনকাম হচ্ছে পর্যটকদের থেকে ইনকাম। দ্যাট ইজ মালদ্বীপ দেখতে অনেক সুন্দর। মালদ্বীপের মালদ্বীপের একটি বিমানবন্দর রয়েছে এবং মালদ্বীপে যেতে আপনার ভিসা লাগে না, খালি টিকিট কাটলে হয় যদি সব ঠিকঠাক থাকে। ওকে, আপনাদের কাছে কোশ্চেন, বাংলাদেশের যে আইএফআইসি ব্যাংক, আইএফআইসি এর পূর্ণরূপ কি? আইএফআইসি এর পূর্ণরূপ কি? তো আমি পেয়েছি, উত্তরটা অনেকেই দিয়েছেন। তো উত্তরটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্স, আইএফআইসি, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স। ধন্যবাদ। যারা যে তিনজন উত্তর দিয়েছেন তিনজনেরটাই কারেক্ট, ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক। লাইভ ক্লাস করলে এই জিনিসগুলো শেখা যায়। এই শুধু পিডিএফ পড়লে কিন্তু এই জিনিসগুলো পাবেন না। পিডিএফ এ তো শুধু লেখা আছে যে বাংলাদেশের আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। আপনি শুধু এটা জানলেন যে আইএফআইসি ব্যাংক মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। কিন্তু এই যে বিষয়টা যে আইএফআইসি ব্যাংক এর পূর্ণরূপ কি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ফিনান্স, তারপরে হচ্ছে ফিনান্স মানে ব্যাংকিং, এরপর ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স। যে খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। ওকে ফাইন, আমরা আরো এগিয়ে যাই। ধৈর্য ধরে ক্লাস করেন, এখন পরিশ্রম করেন, আগামী 30 বছর ভালো থাকতে পারবেন। তথ্যগুলো মাথার মধ্যে এখনই ঢুকান। যে 1972 সালে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1972 সালে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে। আইএফআইসি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। আরো কিছু কথা কিন্তু আমি বলেছি আপনাদের। এবি ব্যাংক, দ্যাট ইজ আরব বাংলাদেশ ব্যাংক। এক্সিম, দ্যাট ইজ ইএক্স, দ্যাট ইজ এক্সপোর্ট, আইএম, দ্যাট ইজ ইম্পোর্ট, এক্সিম, দ্যাট ইজ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে স্থাপিত প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, যাকে বলে এবি ব্যাংক। যে বাংলাদেশে স্থাপিত প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। চেক প্রধানত 3 প্রকার, এটা মনে রাখবেন। 1973 সালে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 1973-এ বাংলাদেশ কৃষি ব্যাংক 1973-এ প্রতিষ্ঠিত হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1987 সালে। দ্যাট ইজ বাংলাদেশ কৃষি ব্যাংক 1973 সাল আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে 1987 সাল। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে। কর্মসংস্থান ব্যাংক 1998 সালে। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, দেখি কে উত্তর দিতে পারেন। পার্বত্য শান্তি চুক্তি হয়েছে 1997 সালে কয় তারিখে? তারিখটা কমেন্ট করেন। পার্বত্য শান্তি চুক্তি হয়েছে 1997 সালে, জানতে চাচ্ছি কয় তারিখে। যেহেতু বিসিএস দিন দিন অনেক প্রতিযোগিতামূলক হচ্ছে, সেরকম ভবিষ্যতের পরীক্ষায় আসতে পারে। পার্বত্য শান্তি চুক্তি হয়েছে, 4টা অপশনই দেখবেন 97 আছে, কিন্তু তারিখগুলো ভিন্ন ভিন্ন। এখন পার্বত্য শান্তি চুক্তি হয়েছে 1997 সালের কয় তারিখে, তারিখটা আপনাদেরকে জানতে হবে। দেখি যারা যারা ক্লাস করছেন তাদের মধ্যে কে কে এই তারিখটি বলতে পারেন।
ওকে, ফাইন। অনেকেই উত্তরটি দিয়েছেন। ঠিক আছে, 1997 সালের 2 সেপ্টেম্বর। আপনারা আস্তে আস্তে এই তারিখগুলো পড়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনারা পারবেন। এই তারিখগুলো কিন্তু লাগবে, যে ভবিষ্যতের পরীক্ষাগুলোতে যেমন 41তম বিসিএস এসেছে ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ভবিষ্যতে হয়তো কোশ্চেন আসবে ন্যাটো কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই তারিখগুলো লাগবে। তাহলে আমি একটু কনক্লুশন করে দিচ্ছি যে 1997 সালের 2 ডিসেম্বর, 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল। 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল। আপনাদেরকে আরেকটা কোশ্চেন করবো, দেখি এই কোশ্চেনের উত্তর কে পারেন। সেই কোশ্চেনটি হচ্ছে, জাপান কত তারিখে পার্ল হারবার আক্রমণ করে? জাপান কত তারিখে পার্ল হারবার আক্রমণ করে? এবং আপনারা জানেন যে পার্ল হারবার আক্রমণ করার কারণে আমেরিকা রেগে গেছে এবং পরবর্তীতে আমেরিকা জাপানে হিরোশিমা নাগাসাকিতে 2টি বোমা, দ্যাট ইজ একটার নাম হচ্ছে লিটল বয় আর একটি ফ্যাটম্যান, এই 2টি নিক্ষেপ করেছে এবং জাপানের জাপানের ক্ষতি সাধন করেছে। এর জন্য দায়ী হচ্ছে জাপান নিজেই, কারণ জাপান হচ্ছে আমেরিকার পার্ল হারবার আক্রমণ করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জাপান পার্ল হারবার আক্রমণ করেছে কত তারিখে? দেখি আজকের এই যারা লাইভ ক্লাস করছেন এর মধ্যে কে কে পারেন এটি বলতে, যে জাপান পার্ল হারবার আক্রমণ করেছে কবে? ওকে, জাপান পার্ল হারবার আক্রমণ করেছে কয় তারিখে? নাজবুল হাসান জনি উত্তর দিয়েছেন, আমি অন্যদের কাছেও উত্তর আশা করছি। ওকে, 1941 সাল, এটা কনফার্ম, এটা আপনারা সবাই জানেন। 1941 সালের কয় তারিখে জাপান পার্ল হারবার আক্রমণ করেছে? তো আমরা কারেক্ট উত্তরটি পেয়ে গেছি, 1971 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে। দ্যাট ইজ জাপান। আজকের যে জাপান 1945-এর আগে, দ্যাট ইজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, জাপান বর্তমানের মতো শান্তিপ্রিয় দেশ ছিল না। তখন ছিল জাপান একটা যুদ্ধবাজ দেশ, এবং তারা যেটা করেছিল 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করেছে। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এরকম সালগুলো মুখস্থ করার চেষ্টা করেন, তারিখগুলো মুখস্থ করার চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। যেমন আমি কিন্তু এই যে লাইভ ক্লাসে আপনাদেরকে 3টি তারিখ বলে দিলাম। নাম্বার 1, 1941 সালের 7 ডিসেম্বর, 1941 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে। 1941 সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে। 1949 সালের 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয়। 1949 সালের 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয়। এবং 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। ইতিহাসে এরকম বিখ্যাত কিছু ঘটনা আছে, সে তারিখগুলো জানা আপনার জন্য ফরজ, আপনাকে জানতেই হবে। আপনি যদি না জানেন তাহলে কিন্তু সেটা অন্যায় হয়ে যাবে। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালের 23 জুন। আপনাকে এই তারিখটা অবশ্যই জানতে হবে, এই তারিখটা আপনাকে অবশ্যই জানতে হবে। 1949 সালের 23 জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আপনাকে জানতে হবে 1974 সালের কয় তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছেন। দেখি তো এই তারিখটা কে কে বলতে পারেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি জুলিও কুরি পদক পেয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছেন। কেন আমি এই বিষয়গুলো বারবার বলছি? এগুলা থেকে কিন্তু পরীক্ষায় কমন পড়ে, কিন্তু পরীক্ষার হল আর বাসা এক জিনিস না। পরীক্ষার হলে নার্ভাস কাজ করে, তখন দেখা যায়
অতি পরিচিত জিনিসগুলো কনফিউশন হয়ে যায়। ওকে, দ্যাট মিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছেন 25 সেপ্টেম্বর 1974 সালে। ওকে, আপনাদের সবার সহযোগিতার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমি যে কোশ্চেনগুলো করছি যারা যারা পারেন তারা তারা কমেন্ট করে দিচ্ছেন। আমরা আবার আমাদের পিডিএফ এ ফিরে আসি। মাঝে মাঝে এরকম কিছু এক্সট্রা এক্সট্রা তথ্য আপনাদেরকে দেব, দেখবেন আপনাদের এই তথ্যগুলো পরীক্ষা কমন পড়বে, এবং ডেফিনেটলি ইউ উইল রিমেম্বার মি ইন ইউর এক্সাম হল, যে আপনার মনে পড়বে যে আরে এই কোশ্চেনটা তো এরকম সারা আলোচনা করেছিল। ওকে, 1973 সালে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আর বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে। কর্মসংস্থান ব্যাংক এর ঋণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। এই কারণে কিন্তু কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে। বাংলাদেশে বীমা ব্যবস্থার পথিকৃৎ ক্ষুদা বক্স। বাংলাদেশের বীমা ব্যবস্থার পথিকৃৎ হচ্ছে ক্ষুদা বক্স। 1985 সালে প্রথম বেসরকারি বীমা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। দ্যাট ইজ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত হয় 1985 সালে। 1985 সালে। তাহলে বাংলাদেশের বীমা ব্যবস্থার পথিকৃৎ হচ্ছে ক্ষুদা বক্স। 1985 সালে প্রথম বেসরকারি বীমা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বীমা হলো এমন একটি যৌথ ব্যবস্থা যার মাধ্যমে ঝুঁকির আওতাধীন বা ঝুঁকির সম্মুখীন হতে পারে এমন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বন্টন করা হয়। বীমা হলো ঝুঁকির বিপক্ষে এক ধরনের আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি বন্টন করে। মানুষের জীবন ও সম্পত্তির ঝুঁকি হলো এর বিষয়বস্তু। আপনারা জানেন, বীমার বিষয় জানেন, অনেকেই বীমা করেছেন। সাধারণ বীমা কর্পোরেশন আছে, বাংলাদেশে জীবন বীমা কর্পোরেশন আছে। বীমা গ্রহীতার উদ্দেশ্য হলো অর্থনৈতিক নিরাপত্তা লাভ, মানসিক প্রশান্তি অর্জন এবং সঞ্চয়ের সুবিধা লাভ। বাংলাদেশে বীমা ব্যবসায়ে সমস্যা হলো দুর্বল অর্থনীতি, মূলধনের অভাব, সঞ্চয়ের সীমিত হার, শিল্প খাতের দুর্বলতা, ব্যবস্থাপনার অদক্ষতা। বাংলাদেশ সরকারের মালিকানাধীনে পরিচালিত জীবন বীমা সংশ্লিষ্ট একক প্রতিষ্ঠানই হলো জীবন বীমা কর্পোরেশন। বীমা খাত বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশে বর্তমানে মোট 79টি বীমা কোম্পানি সেবা দিচ্ছে। লাইফ বীমা 33টি, একটা হচ্ছে সরকারি আর 32টা হচ্ছে বেসরকারি। আর নন লাইফ হচ্ছে 46টি, একটা সরকারি, 45টি হচ্ছে বেসরকারি। একটু মানে একদম ভিতর থেকে কিছু তথ্য, এই তথ্যগুলো আপনারা শেখেন, আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন। আপনারা এভাবে করে প্রিপারেশন নিলে, আমি যেভাবে এখন আলোচনা করছি এভাবে করে যদি প্রিপারেশন নেন, লাইভ ক্লাসগুলো যদি করেন এবং যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো যদি মনোযোগ দিয়ে করেন, তাহলে আপনারা এই বাংলাদেশ বিষয়াবলীতে 30-এর মধ্যে সবাই এখানে 25-এর মতো আপনি পাবেন। ওকে, আপনাদেরকে আরেকটি প্রশ্ন এখন আমি করব, দেখি তো এই কোশ্চেনটির উত্তর কে দিতে পারেন। খুব মনোযোগ দিয়ে কোশ্চেনটি শুনবেন। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয় সার্ক নাম শুনেছেন। সার্ক, আপনারা সার্ক নাম শুনেছেন। সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? যে সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হু ওয়াজ দি ফার্স্ট চেয়ারম্যান অফ সার্ক? সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? আমরা জানি সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন, সেটা আমরা জানি, কিন্তু আপনাদেরকে কোশ্চেন করা হচ্ছে সার্ক এর প্রথম চেয়ারম্যান। আমি কিন্তু আপনাদেরকে বলেছি মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনতে হবে। সার্কের প্রথম চেয়ারম্যান কে? চেয়ারম্যান বলেছি। পরীক্ষা কিন্তু এরকম কোশ্চেন করে আপনাকে হয়তো কনফিউশনে ফেলতে পারে যে সার্কের প্রথম চেয়ারম্যান কে।
ওকে, তো উত্তর পেয়েছি। একজন কারেক্ট উত্তর দিয়েছেন, যিনি কারেক্ট উত্তর দিয়েছেন ওনার নাম হচ্ছে সিফাত রোকনুজ্জামান ইফতেখারুজ্জামান। গুড। সার্কের প্রথম চেয়ারম্যান ছিল হচ্ছে মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ। মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ, উনি ছিলেন সার্কের প্রথম চেয়ারম্যান। আর আপনারা যারা উত্তর দিয়েছেন আবুল আহসান, উনি হচ্ছেন সার্কের প্রথম মহাসচিব। পরীক্ষার হলে তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়ায় কোনো কাজই ঠিকভাবে হয় না। পরীক্ষার হলে একদমই তাড়াহুড়া করবেন না। যে সার্কের প্রথম চেয়ারম্যান হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ, সার্কের প্রথম মহাসচিব হচ্ছে আবুল আহসান। ওকে, এখন আমরা আলোচনা করব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তবে সাম্প্রতিক বিষয়টা যতই দিন যায় ততই চেঞ্জ হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। আমি এখন যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে 2020-এর। যেমন শুরুতেই টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020, টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020। বাংলাদেশের অবস্থান 109তম। টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020 শীর্ষ অবস্থানে আছে সুইডেন, সর্বনিম্নে আছে হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। তার মানে ফিউচারে টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021 আসবে, সেক্ষেত্রে এগুলাকে আপনাকে আপডেট করে নিতে হবে। তবে যারা যারা টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020 পড়েছেন তাদের জন্য আপডেট করতে সুবিধা হবে, কারণ আপনি যে তথ্যটা আগে জানতেন তাকে আপডেট করা খুব সহজ এবং মনে থাকে। আপডেট করা খুব সহজ এবং মনে থাকে। যেমন আপনারা অনেকেই জানেন বাংলাদেশে বর্তমানে থানা 652টি। তো যদি নতুন কোনো থানা সৃষ্টি হয় সেক্ষেত্রে পত্রিকায় আসবে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পাবো এরকম নিউজ। সেক্ষেত্রে তখন আমরা অ্যাড করে নেব যে 652 + 1 653। টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020, বাংলাদেশের অবস্থান 109তম, শীর্ষ অবস্থানে সুইডেন, আর সর্বনিম্ন অবস্থান হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দেখেন, অন্তত জেনে নেন কোন কোন বিষয়গুলো পড়তে হবে, মানে কোন কোন বিষয়গুলো আপনাকে আপডেট করে নিতে হবে। বিশ্ব শান্তি সূচক 2020, 2020 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 97। 1 নম্বরে আছে আইসল্যান্ড। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ, আপনারা হয়তো জানেন। দ্বিতীয় নিউজিল্যান্ড, তৃতীয় হচ্ছে পর্তুগাল। তবে দ্বিতীয় তৃতীয় লাগবে না, খালি প্রথম শিখলেই হবে আর বাংলাদেশের পজিশন শিখলেই হবে। আর সর্বশেষ শিখতে পারেন, তবে সর্বশেষ থেকে বেশি প্রশ্ন আসে না। তাহলে সর্বশেষ অবস্থানে, দ্যাট ইজ 163তম অবস্থানে আছে আফগানিস্তান। আফগানিস্তানে শান্তি নাই, শান্তি থাকবে কিভাবে? আফগানিস্তানে তো তালেবান। তো আপনারা জানেন যে আবার এখন বর্তমানে আমেরিকা তার সৈন্য নিয়ে নিচ্ছে, আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে। বিশ্বব্যাংকের প্রকাশিত মানব সম্পদ উন্নয়ন 2020 অনুসারে বিশ্বে শীর্ষে কোন দেশ? উত্তর হচ্ছে সিঙ্গাপুর। দ্বিতীয় চীনের হংকং, তৃতীয় হচ্ছে জাপান। বাংলাদেশের অবস্থান হচ্ছে 123তম। আপনারা হয়তো জানেন একসময় চীনের সাথে আমেরিকার সম্পর্ক ভালো ছিল না। চীনের সাথে আমেরিকার সম্পর্ক ভালো ছিল না, তখন জাতিসংঘের স্থায়ী সদস্য চীন ছিল না, তখন জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল হচ্ছে তাইওয়ান। আবার বলছি, এই তথ্যটা আপনাদের অনেকের জানা প্রয়োজন বলে আমি মনে করি। আমেরিকার সাথে চীনের সম্পর্ক একসময় ভালো ছিল না, তখন জাতিসংঘের স্থায়ী সদস্য ইউএসএসআর, ইউএসএ, ইউকে, ফ্রান্স আর ছিল তাইওয়ান। পরবর্তীতে টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে আমেরিকার সাথে চীনের সম্পর্ক ভালো হয়, তখন আবার চীনকে জাতিসংঘের স্থায়ী সদস্যের পদ ফিরিয়ে দেয়া হয়। আপনারা জানেন পরীক্ষায় এসেছিল 38তম বিসিএসে পিং পং ডিপ্লোমেসি। পিং পং দ্যাট ইজ টেবিল টেনিসের সাথে সম্পর্কিত। টেবিল টেনিসে যে একটা বল আছে, সেই বলটি হচ্ছে পিং পং বল। বিশ্ব ব্যাংকের প্রকাশিত মানব সূচক 2020 অনুসারে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর, দ্বিতীয় চীনের হংকং, তৃতীয় জাপান, বাংলাদেশের অবস্থান 123তম, সর্বনিম্ন হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ওকে,
যুক্তরাজ্য 11তম, যুক্তরাষ্ট্র 35তম, আর চীন 45। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা 104তম, আর বাংলাদেশ তো বলেছি 123তম। জার্মান বুক ট্রেড বোর্ড শান্তি পুরস্কার 2020 পেলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অর্থনীতিবিদ অমর্ত্য সেন খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি একটি কোশ্চেন করব, যে কোশ্চেনটির উত্তর দেখি কে দিতে পারেন। সেটি হচ্ছে, আমি একটি বইয়ের নাম বলবো, সেই বইয়ের লেখককে আপনারা বলবেন। আমি আপনাদেরকে বইয়ের নাম বলবো, আপনারা বইয়ের লেখকের নাম বলবেন। বইটির নাম হচ্ছে দি ওয়ে অফ জাস্টিস। হোয়াট ইজ দ্য নেম অফ দি রাইটার? হোয়াট ইজ দ্য নেম অফ দি রাইটার অফ দি বুক দি ওয়ে অফ জাস্টিস? অথবা পরীক্ষা আসতে পারে, হু রোট দি ওয়ে অফ জাস্টিস? প্লিজ কমেন্ট কুইকলি, প্লিজ কমেন্ট কুইকলি the name of the writer of the book the way of justice. খুবই গুরুত্বপূর্ণ একটা বই, ইম্পর্টেন্ট বই, পরীক্ষা আসতে পারে, দি ওয়ে অফ জাস্টিস। ওকে, তো উত্তর আমি পেয়ে গেছি। উত্তর করেছেন হচ্ছে ডাক্তার তাসনিম অমর্ত্য সেন। ওকে, আপনাদের একটু আসলে কমন সেন্স প্রয়োগ করলে হতো, যে যেহেতু অমর্ত্য সেনের কথা আসলো এখানে, নোবেল বিজয়ী অমর্ত্য সেন, তো সুতরাং অমর্ত্য সেনের সে বিখ্যাত বই দি ওয়ে অফ জাস্টিস, অমর্ত্য সেনের বিখ্যাত বই দি ওয়ে অফ জাস্টিস। দেশের বাইরে প্রথম শহীদ মিনার, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। দেশের বাইরে প্রথম শহীদ মিনার হচ্ছে জাপানের টোকিওতে। দেশের বাইরে প্রথম শহীদ মিনার জাপানের টোকিওতে। দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ অস্ট্রেলিয়ার সিডনিতে। এই দুটি তথ্য অনেকেই কনফিউশন করে ফেলে, যে জাপানের ওকে ওকে তো আমি একটু একটা বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা চোরকনের যেমন বলেছেন, দি ওকে দি আইডিয়া অফ জাস্টিস, দি আইডিয়া অফ জাস্টিস হচ্ছে অমর্ত্য সেন। ঠিক আছে, দি আইডিয়া অফ জাস্টিস হচ্ছে অমর্ত্য সেন, এটা একটু লিখে নেন আপনারা। দি আইডিয়া অফ জাস্টিস হচ্ছে অমর্ত্য সেন। হ্যাঁ, রোকনুজ্জামান, ইউ আর কারেক্ট। দ্য নেম অফ দি বুক দি আইডিয়া অফ জাস্টিস ওয়াজ রিটেন বাই অমর্ত্য সেন। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ তথ্য বলেছি, বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার জাপানের টোকিও। দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি। দি ব্যাংকারের ফাইন্যান্স মিনিস্টার অব দি ইয়ার মুস্তফা কামাল, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বৈশ্বিক পর্যায়ে ফাইন্যান্সিয়াল মিনিস্টার অব দি ইয়ারে ভূষিত হয়েছেন। তাহলে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। একটা দেশের অর্থমন্ত্রী মানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট। বাংলাদেশের অর্থমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, ওনার গ্রামের বাড়ি কুমিল্লা। বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, উনি ফাইন্যান্স মিনিস্টার অব দি ইয়ার। অনেকের কাছে এই তথ্যটা নতুন, খাতায় লিখে নেন। অর্থমন্ত্রী, বাংলাদেশের অর্থমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বৈশ্বিক পর্যায়ে ফাইন্যান্স মিনিস্টার অফ দি ইয়ার এ ভূষিত হয়েছেন। দেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে
2020 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে 2020 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ দ্রষ্টব্য: বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকুমুলেটর, ব্যাটারি, সোলার ফটোভোল্টিং মডিউল ও বিভিন্ন খেলনা সামগ্রী লাইট ইঞ্জিনিয়ারিং খাতের অন্তর্ভুক্ত। প্রথম বৈদ্যুতিক খুঁটিবিহীন নগরী হচ্ছে সিলেট। প্রথম বৈদ্যুতিক খুঁটিবিহীন নগরী হচ্ছে সিলেট। ভবিষ্যতে ঢাকাও হবে খুঁটিবিহীন নগরী, কারণ ঢাকার ডিপিডিসি অনেক বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে। দ্যাট ইজ, এই যে আমরা যে রাস্তায় যত তার, কারেন্টের তার দেখি রাস্তার উপরে, এগুলো সব আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আন্ডারগ্রাউন্ডে এগুলো সব চলে যাবে। বিলিয়ন টাকার প্রজেক্ট ডিপিডিসি হাতে নিয়েছে। 17 মার্চ 2020 থেকে 2021 সালের 17 মার্চ এই সময়টাকে বলা হচ্ছে মুজিব বর্ষ। 100 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের কোন স্থানে? উত্তর, নাম হচ্ছে ডেথ ভ্যালি, এবং সে তাপমাত্রা 54.4 ডিগ্রি সেলসিয়াস। আবার বলছি, 100 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের কোন স্থানে? উত্তর হচ্ছে ডেথ ভ্যালি, একটা স্থানের নাম। এই তাপমাত্রা হচ্ছে 54.4 ডিগ্রি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে লালমনিরহাটে। লালমনিরহাটে। বিশ্বের সবচেয়ে বড় চিরহরিত বনাঞ্চল আমাজন। বিশ্বের সবচেয়ে বড় চিরহরিত বনাঞ্চল হচ্ছে আমাজন। চিরহরিত, দ্যাট ইজ হচ্ছে চিরসবুজ বনাঞ্চল হচ্ছে আমাজন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হচ্ছে জাপানের ফুজিৎসু ফুজাকু। এটা মনে রাখবেন, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হচ্ছে জাপানের ফুজিৎসু ফুজাকু। ফুজিৎসু ফুজাকু। বিসিএস প্রিলি পাস করার জন্য আপনাকে এমসিকিউ দেখাতে হবে। দ্যাট ইজ, 4টা অপশন থাকবে, সেই 4টা অপশনের মধ্যে আপনি খুঁজবেন যে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এই 4টা অপশনের মধ্যে নাম আছে কিনা। ফুজিৎসু ফুজাকু। 2020 সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন? সেক্ষেত্রে শহীদুল আলম। 2020 সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন? শহীদুল আলম। সম্প্রতি ভারতীয় কোন ডাক্তারকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড, দ্যাট ইজ লংগেস্ট অ্যাওয়ারনেস রবিন পুরস্কারে ভূষিত করেছিল? এবং সেটি হচ্ছে, উত্তরটি হচ্ছে যে সুশোভন বন্দ্যোপাধ্যায়। COP26 মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা পিডিএফটি প্রিন্ট করেছেন তারা দাগিয়ে নেন। COP26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? COP26, এবং সেটা 2020 সালের স্কটল্যান্ডের গ্লাসগো অলরেডি হয়ে গেছে। অলরেডি এই তারিখ পার হয়ে গেছে। আপনারা এরপরে জানবেন COP27 সেটা কোথায় হবে। তারপরে ফোর্বস এর তথ্য মতে সফল 30 আন্ডার 30 তালিকায় জায়গা পাওয়া 2 বাংলাদেশি নারীকে, একজন হচ্ছে ইসরাত করিম, উনি হচ্ছে আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আরেকজন হচ্ছে রাবা খান, উনি হচ্ছে দা ঝাঁকানাকা প্রজেক্ট এর এন্টারটেইনার। চতুর্থ বাঙালি হিসেবে নোবেল জয় করেন কে? অভিজিৎ ব্যানার্জি। উনি ষষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পায়। পাট, চিংড়ি, কাঁকড়া থেকে পিপিই, দ্যাট ইজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করেছেন কোন বাংলাদেশি উদ্ভাবক? ডক্টর মোবারক আহমদ খান। উনার নাম আপনারা আরো শুনেছেন। উনি পাট থেকে পলিথিনও তৈরি করেছেন। বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে কোত্থেকে? সৌদি আরব থেকে। সেকেন্ড রেমিটেন্স আসে হচ্ছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে। থার্ড রেমিটেন্স আসে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেখেন, আমাদের আত্মীয় স্বজন এর মধ্যে অনেকেই কিন্তু সৌদি আরবে থাকেন, যুক্তরাষ্ট্র থাকেন, তারপরে সংযুক্ত আরব আমিরাত, দ্যাট ইজ ইউএই, সেখানে থাকেন। তাদের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স আসে। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, দ্বিতীয় সবচেয়ে বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে, তৃতীয় সবচেয়ে বেশি আছে সংযুক্ত আরব আমিরাত থেকে। WTO, দ্যাট ইজ ওয়ার্ল্ড
ট্রেড অর্গানাইজেশন এর ওয়ার্ল্ড স্ট্যাটিক্যাল রিভিউ 2020 অনুযায়ী পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়, শীর্ষ অবস্থানে চীন আছে, ভিয়েতনাম তৃতীয়। দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য সেবায় মাথাপিছু সরকারি ব্যয়ে বাংলাদেশের অবস্থান কততম? সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান কততম, তো এটা আপনারা পড়বেন। সর্বনিম্ন হচ্ছে $88 আর সর্বোচ্চ হচ্ছে মালদ্বীপের হচ্ছে $2000। দ্যাট ইজ দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবায় মাথাপিছু সরকারি ব্যয়ে বাংলাদেশের অবস্থান কততম, সেটা হচ্ছে সর্বনিম্ন এবং সেটা হচ্ছে $88, আর সর্বোচ্চ হচ্ছে মালদ্বীপের, সেটা হচ্ছে $2000। কানাডার মন্ত্রিসভায় প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে। সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 168তম এবং এটা হচ্ছে 189টি দেশের মধ্যে হিসাব করা হয়েছে। 2019-20 অর্থ বছরে কত ডলারের পোশাক রপ্তানি হয়? সেটা হচ্ছে $2795 কোটি। আপনারা এই তথ্য আপডেট করে পড়তে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 2019 থেকে 20, আপনারা 2020 থেকে 21 সেটি পড়বেন। ফিফার র্যাঙ্কিং এ বর্তমানে বাংলাদেশের অবস্থান সেটা হচ্ছে 187তম। আপনারা অনেকে ফুটবল খেলা পছন্দ করেন, তারা এটা জানেন। উপসাগরীয় কোন দেশে সম্প্রতি প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ দেয়া হয়েছে? সেটা কুয়েতে। ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলকে নির্মাণ করেন জমিদার শেখ এনায়েতুল্লাহ। ভারতে কে প্রথম ভাইসরয় নিযুক্ত হন? লর্ড ক্যানিং। বিশ্বে প্রথম কোন নারী সাহিত্যিক পুলিৎজার পুরস্কার লাভ করেন? যুক্তরাষ্ট্রের এডিথ ওয়ার্টন। দেখেন, এই তথ্যগুলো মনে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট, আমি সেটা বিলিভ করি, কিন্তু আপনি পড়তে পড়তে একসময় এই নামগুলো আপনার পরিচিত হয়ে যাবে। যেমন দেখেন, কিছু কিছু নাম আপনি শুনতে শুনতে পরিচিত হয়ে গেছেন, এরকম এই নামগুলো পরিচিত হয়ে যাবে। দেখবেন পরীক্ষার হলে 4টা অপশনের মধ্যে দেখবেন যে এই পরিচিত নাম থাকবে, যে জমিদার শেখ এনায়েতুল্লাহ, যুক্তরাষ্ট্রের এডিথ ওয়ার্টন। কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বে শীর্ষ 10 চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন? সেটা হচ্ছে মেরিনা তাবাসসুম, উনি তৃতীয় অবস্থানে আছেন। দেশে বর্তমানে সাক্ষরতার হার ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই তথ্য কিন্তু রিটেনের জন্য লাগবে। আপনারা যখন রিটেন পরীক্ষা দেবেন, বিসিএস রিটেন পরীক্ষা, বাংলাতে 40 নম্বরের একটা রচনা লিখতে হবে, ইংরেজিতে 50 নম্বরের রচনা লিখতে হবে 1000 শব্দে। তো সুতরাং এগুলোর জন্য কিন্তু প্রচুর তথ্য আপনার মাথায় থাকতে হবে। এখন থেকে তথ্য মাথার মধ্যে ইনস্টল করার চেষ্টা করেন। বিশেষ করে এই রচনাগুলার 50% সম্ভাবনা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আসে, যে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, সম্ভাবনার দুয়ারে বাংলাদেশ, এই টাইপের রচনা আসে। সেক্ষেত্রে আপনি লিখবেন যে দেশে বর্তমানে সাক্ষরতার হার হচ্ছে 74.7%, এবং এমনও হতে পারে 2041 সালের মধ্যে বাংলাদেশের সাক্ষরতা 100% হয়ে যাবে। বিশ্বে সামষ্টিক অর্থনৈতিক সূচক হয় কবে? 1936-এ। দেশে সম্প্রতি কোথায় পুরনো একটি গুহার সন্ধান পাওয়া গেছে? সেটি হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। 150 বছরের পুরনো গুহার স্থানীয় নাম হচ্ছে বাদুর গুহা। কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেন আসবেই, আপনারা টিক চিহ্ন দিয়ে নেন। কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? উত্তর হচ্ছে করতোয়া। মহাস্থানগড় পরিচিত ছিল হচ্ছে পুণ্ডনগর নামে। মহাস্থানগড়ের পূর্ব নাম হচ্ছে পুণ্ডনগর, তাহলে মহাস্থানগড়ের আগের নাম হচ্ছে পুণ্ডনগর। কিভাবে মনে রাখবেন? দেখেন কিভাবে মনে রাখবেন, যে পূর্ণ নাম, পূর্ব নাম, দ্যাট ইজ পুণ্ডনগর, প দিয়ে শুরু। ওকে, তো একজন একটা কমেন্ট করেছেন সাক্ষরতার হার, উনি বলতে চাচ্ছেন 74.4। তো অর্থনৈতিক সমীক্ষাতে যেটা আছে আপনারা সেটা একটু দেখে নিন, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী যেটা আপনারা পাবেন সেটাই পড়বেন। ওকে, বিদায়ী 2019-20 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি শতকরা শতাংশ হচ্ছে 5.24। এটি হচ্ছে 19-20 অর্থ বছরে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছিল 18-19 অর্থ বছরে, 8.15% হয়েছিল। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার যখন করোনা পরিস্থিতি থেকে দেশ রক্ষা পাবে, দ্যাট ইজ তখন আবার পদ্মা সেতু চালু হয়ে যাবে, তখন আবার দেশের প্রবৃদ্ধি 8-এর উপরে চলে যাবে।
তার মানে হচ্ছে সবচেয়ে বেশি ছিল 18-19 অর্থ বছরে, এবং সেটা ছিল 8.15, আর 19-20 অর্থ বছরে সেটা হচ্ছে 5.24। সম্প্রতি বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে? ভারত। সম্প্রতি দক্ষিণ এশিয়ার প্রথম কোন দেশে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন এর আঞ্চলিক অফিস স্থাপন করা হয়? সেটি হচ্ছে বাংলাদেশে। মনে রাখবেন, আপনারা হয়তো অনেকে জানেন যে বিমস্টেক এর সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে, সিরডাপ এর সদর দপ্তর বাংলাদেশে, বিমস্টেক এর সদর দপ্তর বাংলাদেশে। এখন জানতে পারলেন যে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, দ্যাট ইজ জিসিএ, এর আঞ্চলিক অফিস বাংলাদেশে। ঢাকায় বর্তমানে ঐতিহ্যবাহী স্থাপনার সংখ্যা হচ্ছে 74টি। মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করে? 11টি। প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা কবে দেশে প্রবেশ করে যুদ্ধ করেছে? সেটা হচ্ছে জুন মাসে। দেশে বর্তমানে কয়টি কয়লা খনি আছে? 5টি। কয়লার মজুত আছে প্রায় 300 কোটি টন। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 16টি। এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এবং সেই বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত হয়। এই জন্য দেখবেন যে বর্তমানে মানে একদম কারেন্ট যায় না বললেই চলে, মাঝে মাঝে কারেন্ট যায়। আর অতীতে আজ থেকে 10 বছর আগে মাঝে মাঝে কারেন্ট আসতো। বর্তমান বিশ্বের আলোচিত ইসরায়েল আমিরাত বাহরাইন ঐতিহাসিক চুক্তি সই কবে অনুষ্ঠিত হয়? তো সেটি হয় হচ্ছে 2020 সালের 15ই সেপ্টেম্বর। যদিও ঘোষণাটা হয়েছিল 2020 সালের 13 আগস্ট। তো এটি হচ্ছে ইসরায়েল আমিরাত এবং বাহরাইন ঐতিহাসিক চুক্তি। এই চুক্তিতে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, কিন্তু নোবেল পুরস্কার পান নাই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল, তারপর আরব 2 দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যকার শান্তি চুক্তির নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। খুবই ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট চয়েস দিয়েছেন ফরেন অ্যাফেয়ার্স, তাদের জন্য তো এগুলো পড়তে হবে বাধ্যতামূলক। কোন আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের প্রথম শান্তি চুক্তি হয়? সেটা হচ্ছে মিশরের সাথে, এবং 1969 সালে। আবার বলছি, মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি হয়, এবং এ কারণে মিশরের আনোয়ার সাদাত প্রথম মুসলমান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ওকে। আর যদি বলা হয় দ্বিতীয় আরব রাষ্ট্র, সেক্ষেত্রে জর্ডান। তৃতীয় আরব রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ আরব রাষ্ট্র হচ্ছে বাহরাইন। এবং বাহরাইনের সাথে সেটা একটু আগেই তো আপনারা দেখতে পেলেন, 15ই সেপ্টেম্বর 2020। এ কারণে কিন্তু এগুলো এভাবে ইম্পর্টেন্ট হয়ে গেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। 6,731 জন শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ এই গৌরব অর্জন করলো। দেখেন, শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। আপনাদের কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আমাদের এই আজকের ক্লাসের শেষের দিকে পড়াচ্ছি। অনেকেই আছেন যারা হয়তো ক্লান্ত হয়ে এখন লাইভ ক্লাস করছেন না, তারা আসলে মিস করছেন। কোন 2টি দেশের সীমান্তে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত? সেটা হচ্ছে চীন এবং নেপাল। চীন এবং নেপাল, খুব গুরুত্বপূর্ণ তথ্য। চীন এবং নেপাল, যে পরীক্ষা আসতে পারে যে কোন 2টি দেশের সীমান্তে সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট অবস্থিত, সেটি হচ্ছে চীন এবং নেপাল। চীনের মতে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,844, নেপালের মতে 8,848। দ্যাট ইজ নেপালের মতে হচ্ছে প্রায় 4 মিটার বেশি। ওকে, ফাইন। এরপরে বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হচ্ছে ফ্রান্সের অ্যালিস জি ব্লাসে। বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হচ্ছে অ্যালিস জি ব্লাসে। বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার 2021-23 মেয়াদের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে? তো সেটি হচ্ছে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস। আবার বলছি, বাংলাদেশ 2021-23 মেয়াদে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের প্রকাশিত 2020 সালের জন্য
17 জন ইয়ং লিডার তালিকায় কোন বাংলাদেশি তরুণ স্থান পেয়েছে? উত্তর হচ্ছে জাহিন রোহান রাজিন, একজন প্রযুক্তিবিদ। প্রথম বাংলাদেশি তরুণ হিসেবে 2016 সালে ইয়ং লিডার তালিকায় স্থান পায় হচ্ছে সওগাত নাজবিন খান। তাহলে সওগাত নাজবিন খান উনি ইয়ং লিডার তালিকায় স্থান পান 2016 সালে। আর রাহিন রোহান রাজিন উনি একজন প্রযুক্তিবিদ, উনি হচ্ছে 2020 সালে ইয়ং লিডার। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংযুক্তির আইন পাশ হয়েছে? সেটি হচ্ছে আফগানিস্তানে। বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থায় সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়াহ ভিত্তিক ইসলামী বন্ডের নাম কি? সেটি হচ্ছে সুকুক। সুকুক। আবার বলছি, বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থায় সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়া ভিত্তিক ইসলামী বন্ডের নাম হচ্ছে সুকুক। দেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছে? 3টি, সেক্টর 11টি, সাবসেক্টর 64টি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় কোন নারীকে ভাইস প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দেয়া হয়? ওনার নাম হচ্ছে কমলা হ্যারিস। তাকে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন। মনে রাখবেন, ভাইস প্রেসিডেন্ট, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তাকে বলা হয় প্রেসিডেন্টের রানিং মেট। ভাইস প্রেসিডেন্টকে বলা হয় প্রেসিডেন্টের রানিং মেট। বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী উনি হচ্ছে সাইদা খানম। গত 8 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাহলে নারী আলোকচিত্রী, তার আত্মস্মৃতিমূলক বই হচ্ছে স্মৃতির পথ বেয়ে। পেশাজীবী আলোকচিত্রী যাত্রা শুরু হয় 1956 সালে বেগম পত্রিকার মাধ্যমে। ঢাকার রেসকোর্স ময়দানের নাম সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয় 1972 সালে। সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। ডব্লিউটিও প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2020 অনুসারে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ কোনটি? উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর শীর্ষে আছে হচ্ছে চীন। আর একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষে আছে বাংলাদেশ। সম্প্রতি কোন বাংলাদেশি স্থপতি আগা খান পুরস্কার লাভ করেন? স্থপতি মেরিনা তাবাসসুম। বাংলাদেশের কোন নদকে হাইকোর্ট সম্প্রতি জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা দেয়? সেটি হচ্ছে তুরাগ নদ। তুরাগ নদ ঢাকার পাশে, আপনারা জানেন। দ্যাট ইজ, তুরাগ নদ হচ্ছে জীবন্ত সত্তা, লিগাল পার্সন। সদ্য প্রকাশিত মুদ্রানীতি অনুযায়ী বাংলাদেশের বর্তমানে দেশের ব্যাংক রেট শতকরা কত? সেটি হচ্ছে 4%। 2020-21 অর্থ বছরের বাজেট হচ্ছে 49তম বাজেট এবং এই বাজেটটি হচ্ছে অর্থমন্ত্রী জনাব আ.হ.ম মুস্তফা কামাল তার দ্বিতীয় বাজেট। বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। বাজেটের শিরোনাম অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। এই শিরোনামটা মুখস্থ রাখেন, অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। এবং এই বাজেটটি হচ্ছে মুস্তফা কামাল, আ.হ.ম মুস্তফা কামাল, উনার হচ্ছে দ্বিতীয় বাজেট। 2019-20 অর্থ বছরে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ হচ্ছে $1,820 কোটি। আবার বলছি, 19-20 অর্থ বছরে আপনারা সামনে যখন অর্থনৈতিক সমীক্ষা, দ্যাট ইজ ইকোনমিক রিভিউ 2021 আসবে, তখন আবার আপনারা পড়বেন 2020-21-এ প্রবাসী আয়ের পরিমাণ পড়বেন। এখন আমরা পড়ছি 19-20 অর্থ বছরে দেশে আসা প্রবাসীদের আয়ের পরিমাণ $1,820 কোটি। দেশে প্রথম ভার্চুয়াল আদালত বসে হচ্ছে 2020 সালের 11ই মে। ওকে, এখানে আরো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা আপনারা একটু দেখে নেবেন। বিশ্বের প্রথম কোভিড-19 করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নাম হচ্ছে উই গুইশিয়ান। ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এখন হচ্ছে কোভিড-19 হচ্ছে খুবই আলোচনায় আছে। বিশ্বের প্রথম কোভিড-19 দ্যাট ইজ করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নাম হচ্ছে উই গুইশিয়ান। উই গুইশিয়ান। উই গুইশিয়ান। চীনের বাইরে প্রথম করোনা রোগী পাওয়া যায় হলো থাইল্যান্ডে এবং সেটা হচ্ছে 2020 সালের
জানুয়ারি মাসে 13 তারিখে, চীনের বাইরে। চীন থেকেই তো করোনা ভাইরাসের শুরু। ডব্লিউএইচও বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে 2020 সালের 30 জানুয়ারিতে। ডব্লিউএইচও এখন পর্যন্ত 3টি রোগকে জরুরি অবস্থা জারি করেছে। করোনা ভাইরাসকে ডব্লিউএইচও মহামারী ঘোষণা করেছে মার্চ মাসে। তাহলে জরুরি অবস্থা জারি করেছে জানুয়ারি 30 তারিখে, মহামারী ঘোষণা করেছে মার্চের 11 তারিখে। আবার বলছি গুরুত্বপূর্ণ তথ্য, করোনা থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসবে, কারণ করোনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন ভারতের বর্তমানে অবস্থা খুবই খারাপ। আজকে খবর দেখেছি ভারতে বর্তমানে খুবই খারাপ অবস্থা, প্রায় 24 ঘন্টায় মারা গেছে 2000+। তো ডব্লিউএইচও 2020 সালের জানুয়ারি মাসে করোনা কোভিড-19 জরুরি অবস্থা জারি করে, আর 11 মার্চে হচ্ছে মহামারী ঘোষণা করে। ডব্লিউএইচও কোভিড-19 নামকরণ করেন হচ্ছে 2020 সালের 11 ফেব্রুয়ারি। ইউরোপের প্রথম করোনা মুক্ত দেশ হচ্ছে মন্টিনিগ্রো। ডব্লিউএইচও এর মহাসচিব হচ্ছে তেদরোস আধামন গ্যাব্রিয়েস। করোনা ভাইরাসের সংকটে প্রথমবারের মতো সরকার পতন হয় ইউরোপের কোন দেশে? উত্তর হচ্ছে কসোভো। করোনা ভাইরাসের সংকটে প্রথমবারের মতো সরকার পতন হয় ইউরোপের কসোভোতে। বেসরকারি সংগঠন পিপিআরসি এবং বিআইজিডি গবেষণা তথ্য, করোনাকালে রাজধানী ঢাকা ছেড়ে চলে গেছে কত শতাংশ দরিদ্র মানুষ? দ্যাট ইজ 16% দরিদ্র মানুষ করোনার কারণে ঢাকা থেকে চলে গেছে দেশে। বিশ্বে এ পর্যন্ত কয় ধরনের করোনা পাওয়া গেছে? উত্তর হচ্ছে 6 ধরনের। বাংলাদেশে পাওয়া গেছে 4 ধরনের। করোনা ভাইরাসে মোট প্রোটিন থাকে 28টি। 3C শব্দটি কিসের সাথে সম্পর্কিত? করোনা ভাইরাসের সাথে। 3C করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস বিস্তার রোধে 3টি কাজ এড়িয়ে যেতে বলেছে, সেগুলো হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট সিটিং, ক্লোজড স্পেসেস অ্যান্ড ক্রাউড স্পেসেস। এগুলাকে বলা হচ্ছে 3C। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকার নাম হচ্ছে AZ1221। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংকটের কারণে দেশের বিভিন্ন খাতে কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন? 21টি। আবার বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংকটের কারণে দেশের বিভিন্ন খাতে মোট কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে? উত্তর 21টি। প্রণোদনার পরিমাণ প্রায় 1,12,633 কোটি টাকা। বিশ্বের কোন দেশে লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে? সেটা হচ্ছে তিউনিসিয়া। তাহলে তিউনিসিয়ায় রোবট পুলিশ লকডাউন নিয়ন্ত্রণে। বিশ্বের প্রথম কোন দেশে করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? প্রথম রাশিয়াতে। টিকার নাম স্পুটনিক 5, অনুমোদন দেওয়া হয়েছিল 2020 সালের 11 আগস্ট। বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে সেরাম ইনস্টিটিউট ভারত। তাহলে সেরাম ইনস্টিটিউট ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। করোনা মহামারীর কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘ গৃহীত কর্মসূচির নাম কি? সেভ আওয়ার ফিউচার। এই কর্মসূচির উদ্বোধন করা হয় 2020 সালের 4 আগস্ট। যারা আজকের ক্লাসের পুরো ক্লাস জুড়ে ছিলেন তারাই আসলে বলতে পারবেন আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ ছিল। আমি ইচ্ছা করেই দ্রুত বলে গেছি যাতে করে শেষ করতে পারি। মাঝখানের 3টা জিনিস বাদ দিয়েছিলাম, সেই 3টা জিনিস হচ্ছে যে 66, 67, 68। হোয়াট ইজ দ্য নেম অফ দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টেলিমেডিসিন অ্যাপ মেড ইন দি কান্ট্রি? সেটা হচ্ছে এনজাইম। আবার বলছি, হোয়াট ইজ দ্য নেম অফ দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টেলিমেডিসিন অ্যাপ মেড ইন দি কান্ট্রি? সেটা হচ্ছে এনজাইম। 67 কোশ্চেন, হুইচ মিনিস্ট্রি ওন দি ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020? সেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ ল্যান্ড, দ্যাট ইজ ভূমি মন্ত্রণালয় পেয়েছে হচ্ছে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020। 68 নং কোশ্চেন, হু কল্ড শেখ মুজিব রহমান ফরগটেন হিরো? যে শেখ মুজিবুর রহমান, জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ফরগটেন হিরো কে বলেছে? সেটা হচ্ছে ডেভিড লুডেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরগেটেন হিরো বলেছেন। তাহলে আপনাদেরকে তো আমি মোটামুটি অনেক দিন ধরেই বলছিলাম যে করোনা নিয়ে একটা নোট করেন। তো একটা নোট কিন্তু আমরাই আপনাদেরকে রেডি করে দিয়েছি। এই পিডিএফ এ করোনা সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপাতত পড়েন, ইনাফ। এখানে যে তথ্যগুলো করোনা সম্পর্কে আছে সেই তথ্যগুলো পড়েন, সেই তথ্যগুলো হচ্ছে ইনাফ। ওকে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আজকের ক্লাসটি কেমন লাগলো তাও কমেন্টে জানিয়ে দিন। আর আপনারা ভালো করে পড়বেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প, ব্যাংক, বীমা, এগুলা নিয়ে আলোচনা করেছি। আর অনেকগুলো কোশ্চেন, গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন। আর যেহেতু ভিডিওটি রেকর্ড থাকবে, সুতরাং আপনারা চাইলে একাধিকবার দেখতে পারেন। দেখলেই দেখবেন যে মুখস্থ হয়ে যাবে, কারণ ডিসপ্লেতে আপনি দেখবেন যে লেখা আছে, আর আমার ভয়েস তো আপনি শুনবেন, হেডফোন দিয়ে শুনবেন, দেখবেন যে পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। একটু দ্রুত গেছি, কিন্তু বাধ্য হয়ে গেছি, কারণ অলরেডি আমাদের 2 আওয়ার্স হয়ে গেছে। মানে অলরেডি আমরা আমরা 2 ঘন্টা ধরে আমরা ক্লাস করছি। তবে ডেফিনেটলি আমি মনে করি, আই বিলিভ, এই 2 ঘন্টা যারা ক্লাসে ছিলেন থ্রু আউট দি ক্লাস, প্রত্যেকের উপকার হয়েছে। কারণ আমি কিন্তু মনে করি আপনারা কিন্তু গ্র্যাজুয়েট, আপনারা কিন্তু শুনলেই এই নামগুলো আপনার মাথায় থেকে যাবে। যেমন দেখেন, আমি আজকে আপনাকে বলেছি হু কল্ড শেখ মুজিবুর রহমান ফরগেটেন হিরো, উত্তর হচ্ছে ডেভিড লুডেন। দেখবেন যে আপনার এই নামটা মনে থাকবে, যে ডেভিড লুডেন এটা একটা নেম, এটা একটা নাম। এই নামটা শেখ মুজিবুর রহমানের সাথে ইনভলভড। যে হু কল্ড শেখ মুজিবুর রহমান ফরগেটেন হিরো, দি রেজাল্ট ইজ ডেভিড লুডেন। তারপর হুইচ মিনিস্ট্রি ওন দি ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020, এবং সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ল্যান্ড, দ্যাট ইজ ভূমি মন্ত্রণালয় ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 পেয়েছে। তারপর হোয়াট ইজ দ্য নেম অফ দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম কি বেসড অন টেলিমেডিসিন অ্যাপ মেড ইন দি কান্ট্রি, সেটির নাম হচ্ছে এনজাইম। আশা রাখি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। এক্সক্লুসিভ এডুকেশন এইডের সাথে থাকবেন। এক্সক্লুসিভ এডুকেশন এইড 43তম বিসিএস প্রিলির জন্য যে যে ক্লাসগুলো নেবে, প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবেন, লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার পড়াগুলো অনেকাংশে ক্লাসেই শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।